হেল ইউনিভার্সিটি, যেখানে সন্ধ্যা ৭টা থেকেই শুরু হয় মরণ খেলা। ছাত্রছাত্রীরা যা ইচ্ছে তাই করতে পারে। আর এখানেই গল্পের নায়িকা জেইন তার বন্ধুদেরকে নিয়ে ফেঁসে যায়, শত চেষ্টা করেও আর বের হতে পারে না। প্রশ্ন হচ্ছে, কেন এক ভার্সিটিতে এমন নির্মম কাজ হচ্ছে? কার নির্দেশেই বা এসব হচ্ছে? এমনই শত প্রশ্নের মাধ্যমে গল্পটি সামনে এগোয়। তো চলো বেশি স্পয়লার না দিয়ে হেল ইউনিভার্সিটির রহস্যের গভীরে ঢোকা যাক। গল্পটা শুরু হয় এক আহত মেয়ের মাধ্যমে, যে খুবই ভয়ে জঙ্গল দিয়ে পালাবার চেষ্টা করছিল। সাহায্যের জন্য চিল্লিয়ে যাচ্ছিল, তবে আশেপাশে কেউই নেই। এর মাঝে মেয়েটি হোঁচট খেয়ে পড়ে গেলে তখনই কেউ এসে ওকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরই ৬ জনের একটা বন্ধুর গ্রুপ এই জায়গাতেই আসে, যাদের নাম হলো জেইন, মাত, দেব, মিয়া, জিরোম আর ভ্যানেসা। ওরা অ্যাডভেঞ্চার খুবই পছন্দ করে। আসলে ওরা শুনেছে একটা সময় এখানে একটা ভার্সিটি ছিল, কিন্তু হঠাৎ করেই সেটা রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। আর সেই ইন্টারেস্ট থেকেই সবাই সেই ভার্সিটিটাকেই খুঁজতে এসেছে। কয়েক ঘন্টা যাবৎ খুঁজতে খুঁজতে সবাই হাঁপিয়ে গেছে। ওরা ম্যাপের সাহায্যে সামনে এগিয়ে যাচ্ছিল। জেইন বলে, আমরা আসলে কোথায় যাচ্ছি? ঠিক দিকে যাচ্ছি তো। মাথ বলে, আমাদের লেডি বস জেইন কি ভয় পাচ্ছে? যে কিনা একটা ছেলেকে সোজা লাথি মেরে দিয়েছে, শুধু ছেলেটা ওকে নিয়ে মজা করেছিল দেখে, যার জন্য তো তোমাকে স্কুলে কিছুদিনের জন্য সাসপেন্ডও হতে হয়েছিল। মানে জেইন এমন একটা মেয়ে যে কখনোই অন্যায় সহ্য করে না। এর মাঝে জেইন পড়ে যেতে নিলে মা তোকে সামলে নেয় আর বলে, তুমি ভয় পেও না আর চিন্তা করো না, কখনো কেউ তোমাকে জ্বালানোর চেষ্টা করলে আমি তাদের শিক্ষা দিয়ে দিব। আমরা বুঝতে পারি মাথ জেইনকে পছন্দ করে। আরও কিছুক্ষণ হাঁটার পর মিয়া বলে, ম্যাপ মোতাবেক তো এতক্ষণে আমরা হেল ইউনিভার্সিটির গেটের কাছে পৌঁছে যাওয়ার কথা। তখনই ওরা সামনে বড় এক গেট দেখতে পায়, যেখানে লেখা ছিল হেল ইউনিভার্সিটি। পরিবেশটা কেমন যেন থমথমে ছিল। জেন বলে, আমার খারাপ একটা অনুভূতি হচ্ছে, আমাদের উচিত এখান থেকে ফিরে যাওয়া। মিয়া বলে, কত কষ্ট করে এত দূর এসেছি, এখন চলে যাব? দেব বলে, ও ঠিক বলছে, অ্যাটলিস্ট আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত। গেটটা তালা মারা ছিল। জিরম ডাকছিল কেউ আছে কিনা, তবে কেউই কোনো সাড়া দেয় না। জেন বলে, আলো থাকতে থাকতে আমাদের ফিরে যাওয়া উচিত। ওরা চলেই যাচ্ছিল, তখনই গেট খোলার শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। এখানে বয়স্ক একটা লোক ছিল। লোকটির নাম হচ্ছে ফ্রান্সেসকো। উনি জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এই জায়গা খুঁজে পেয়েছ? মাথ মিথ্যে কথা বলে, আসলে আমরা হাইকিং করতে করতে হারিয়ে গিয়েছি, তখনই আমরা এই ভার্সিটিটা খুঁজে পেয়েছি, আমরা তো ভেবেছি এটা পরিত্যক্ত। জিরম বলে, আমাদের পানি শেষ হয়ে গেছে, আমরা কি ভেতরে গিয়ে একটু পানি পেতে পারি? লোকটি গেটটা খুলে বলে, তোমরা যেহেতু ভেতরে আসতেই চাচ্ছ তাহলে আসো। আর হ্যাঁ, এই ভার্সিটি পরিত্যক্ত না। জেইনের এখনও ভেতরে যেতে ভয় লাগছিল, তবে বন্ধুদের কথায় সবাই এবার কিছু না ভেবেই ভেতরে ঢুকে পড়ে। লোকটি বলে, মনে রেখো এই ভার্সিটি সন্ধ্যা ৭টার পরই বদলে যায়, আর প্রথমেই তোমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে। মাত বলে, আমরা হারিয়ে গিয়ে এখানে এসেছি, এখানে পড়তে আসিনি। জিরম মজা করে বলে, চলো রেজিস্টার করেই নেই। এমন না তো এখানে ক্লাস মিস করলে আমাদের বাবা মাকে জানানো হবে, এখানে মজাই হবে। এর মাঝে ওরা খেয়াল করে এখানের সকল ছাত্রছাত্রীরা খুবই আজবভাবে ওদের দেখেছে আর ওদেরকে ঘিরে ধরছিল, যা দেখে ওরা ঘাবড়ে যায়। চলো আমরা এখান থেকে ফিরে যাই। তখনই এখানে ছাত্রছাত্রীরা নিজেদের মাঝেই মারামারি শুরু করে। জেইন অবাক হয়ে বলে, কেউ ওদের থামাচ্ছে না কেন? লোকটি বলে, তোমাদের সকল প্রশ্নের জবাব ভেতরেই পাবে। আর ওদেরকে হেল ইউনিভার্সিটির হেড মিস্ট্রেসের অফিসে নিয়ে যায়। হেড মিস্ট্রেস নিজের পরিচয় দেয়, যার নাম হলো ম্যাডাম ভায়োলেট। জেইন বলে, আপনি কি জানেন বাহিরে কি হচ্ছে? উনি বলে, এটা স্বাভাবিক, সবসময়ই হয়। আর ওদেরকে ফর্ম দেয় ফিল আপ করার জন্য। মিয়া বলে, এখানের টিউশন ফি কত? ওনারা হেসে বলে, এখানে কোনো টিউশন ফি নেই, সব কিছুই ফ্রি। মাত বলে, এটা কি পাবলিক ইউনিভার্সিটি? উনি বলে, না, এটা প্রাইভেট, তবে এটা বাকি ইউনিভার্সিটির মতো স্বাভাবিক না। এখানে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টাকে আমরা ফ্রিডম নাইট বলি, বা ব্লাডি নাইট। এই সময়ের মাঝে ছাত্রছাত্রীরা যা ইচ্ছে তাই করতে পারে, সব কিছুই ফ্রি, এমনকি কাউকে মেরে ফেলারও অনুমতি আছে। এই শুনে তো ওদের পায়ের যেন মাটি সরে যায়। উনি বলে, ভালো হয় এই সময় তোমরা তোমাদের রুমেই থাকবে, দরজাটা আটকে রাখবে, বাহিরে ভুলেও যাবে না।
কারণ একবার বের হলে তুমি জীবিত নাও ফিরতে পারো। মাত বলে, মজা করছেন? আজেরা কথা কেন বলছেন? কিন্তু তখনই ওরা ফ্রান্সেসকোকে তলোয়ার বের করতে দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি তো মজা করছিলাম, এটা তো খুবই কুল। জেইন রেগে বলে, এটাকে কুল লাগছে? এখানে সবাই পাগল, চলো এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। ভ্যানেসা ওনার হাতে তলোয়ার দেখে বলে, আরে আমরা তো এই অ্যাডভেঞ্চারই খুঁজছিলাম, তাই ওনাদের কথা শুনে নাও। এমনিতেও আজ রাতে থাকার জন্য আমাদের কাছে তো কোনো জায়গা নেই, বাহিরে থাকাটা এর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আমরা এক রাতের জন্য এখানে থাকব। ম্যাডাম ভায়োলেট ফ্রান্সেসকোকে বলে ওদেরকে রুমে নিয়ে যেতে, আর জেনকে বলে ভয় থাকাটা ভালো, কারণ একমাত্র ভয়ই তোমাদেরকে এখানে বাঁচতে সাহায্য করবে। এজন্য সাবধানে থেকো। আর হ্যাঁ, এখানে কাউকে বিশ্বাস করাটা বোকামি। একটা সময় তোমার বন্ধুরাও বিশ্বাসের যোগ্য থাকবে না, কখনোই বেখেয়ালি হইও না। আর না হয়তো জানোই কি হবে। সো ওয়েলকাম টু হেল ইউনিভার্সিটি। এরপর ওদেরকে ডর্মে নিয়ে যাওয়া হয়। জেইনের এখনও শান্ত লাগছিল না। মাথ বলে, ঠিক আছো তুমি? জেন বলে, আমি আমার বোন অ্যালিসনকে খুবই মিস করছি। মাথ বলে, আপাতত চিল করো, এখানে তো সব কিছুই ফ্রি। জেন বলে, তুমি এমনটা কেন বলছো? তুমি তো এমনিতেও স্কলারশিপ পেয়েছ। মাথ বলে, আসলে আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে, আমি বাবা মাকেও এটা জানাতে পারিনি। জেইনের ওর জন্য খারাপ লাগে। মাথ বলে, ইটস ওকে, বাকি বন্ধুদেরকে আপাতত কিছুই বলো না। জেন বলে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমার সুবিধার লাগছে না। কেমন ইউনিভার্সিটি যেখানে কাউকে মেরে ফেলাটাও লিগাল। মাথ বলে, হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্যই এসব বলেছে। আপাতত আমাদের উচিত ওনাদের নিয়ম মেনে চলা, বাকিটা কাল দেখা যাবে। তুমি কি সত্যিই ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমাদের কারোই কিছু হবে না। তুমি তো আমাদের সবচেয়ে সাহসী মেয়ে। এলিমেন্টারি স্কুলে থাকার সময় আমাদের একটা ক্লাসমেট আমার মজা উড়িয়েছিল। আমি তো কিছু করার আগেই তুমি তাকে লাথি মেরে দিয়েছিলে। তুমি যেভাবে সবসময় আমাকে রক্ষা করেছ, আমিও তোমাকে রক্ষা করব। আমি, দেব, জিরোম তোমাদের সবাইকে রক্ষা করব। তাই আপাতত রেস্ট নাও। এই বলে ওর রুমে চলে যায়। কিন্তু জেইন ডর্ম থেকে বের হয়ে ক্যাম্পাসে ঘুরতে থাকে। ও একটা দোলনায় বসেছিল। তখনই গাছ থেকে একটা ছেলে লাফিয়ে ওর পাশে বসে। জেইন ঘাবড়ে বলে, তোমার শরীরে রক্ত লেগে আছে, ঠিক আছো তুমি? ছেলেটা বলে, এটা আমার রক্ত না। আর তোমার নাম কি? জেইন নিজের নাম বলে। ছেলেটা হেসে বলে, তোমাকে দেখতে তো খুবই ইনোসেন্ট লাগছে, কিন্তু এখানে বাঁচতে হলে জলদি তোমার হাতিয়ারের প্রয়োজন হবে। আর ওকে একটা চাকু দিয়ে বলে, তোমার উচিত হয়নি এখানে আসা। জেন ঘাবড়ে বলে, তুমি কে? ছেলেটা বলে, আমি তোমার কোনো বন্ধু না। আসলে এখানের কেউই বন্ধু না। এখনের জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। অলরেডি 6:30 বেজে গিয়েছে। তোমার কাছে এখনও 30 মিনিট বাকি আছে, তাই ভালো হয় জলদি ডর্মে ফিরে দরজাটা আটকে দাও। আজ সবার নজরই তোমার আর তোমাদের বন্ধুদের উপরই আছে। এই বলেই ছেলেটা চলে যায়। জেইন ঘাবড়ে জলদি ডর্মে ফিরতে থাকে। এখানে ছেলেরা কথা বলছিল। হঠাৎ ভ্যানেসার চিল্লানোর শব্দ শুনে সবাই জলদি সেখানে যায়। আসলে তো এখানে ওয়াইফাই নেটওয়ার্ক কিছুই ছিল না, এজন্য ভ্যানেসা চিল্লাচ্ছিল, আমার বাবা মাকে কল করতে হবে, তারা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। মিয়া বলে, শান্ত হ, আগামীকাল আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো, নিশ্চয়ই ওদের কাছে কোনো উপায় আছে। ভ্যানেসা বলে, কাল? আমার ইনস্টাগ্রামের ফলোয়াররা আমার অপেক্ষা করছে। আর নিজের মেকআপ শেকআপ বের করতে থাকে। মিয়া বলে, কি করছিস? ভ্যানেসা বলে, সুন্দর দেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মরে গেলেও অ্যাটলিস্ট শান্তি পাবো যে আমি সুন্দরী অবস্থায় মরেছি। তখনই এখানে জেইন চলে আসে, আর বাহিরের ছেলেটা ওকে কি বলেছে সব কিছু বলে। জেন বলে, আমরা এখানে এসে বড় ভুল করে ফেলেছি। তখনই 7টা বাজার সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু হয়, মানে ব্লাডি নাইট শুরু হয়ে গেছে। হঠাৎ অনেক ছাত্রছাত্রীরা ওদের উপর হামলা করার জন্য এদিকেই আসতে থাকে। ওরা ভয়ে দরজাটা জলদি আটকে দেয়, কিন্তু বাহির থেকে ধাক্কা দিয়েই যাচ্ছিল। বাহিরে একজন আরেকজনকে যেভাবে মারছিল, এবার ওরা বুঝতে পারে ওরা এখানে এসে কত বড় ভুল করে ফেলেছে। ওরা টেবিল চেয়ার যা পারছিল তা দিয়েই দরজাটা আটকাচ্ছিল, যেন কেউ ভেতরে আসতে না পারে। ওরা তো ভয়ে কাঁদতে থাকে। বাহিরের ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকতে না পেরে চলে যায়। দেখা যায় বাহিরে একজন মরে পড়ে আছে। সকাল হতেই ওরা সোজা ম্যাডাম ভায়োলেটের অফিসে এসে বলে, আমরা এখান থেকে চলে যেতে চাই। এখানে হচ্ছেটা কি? সরকার কেন এ ব্যাপারে কিছু করছে না? উনি বলে, সরকার আমাদের পথে আসবে না, আর আমাদের এখানে নিয়ম আছে, একবার এখানে ঢুকলে সে আর এখান থেকে বের হতে পারবে না। তোমরা নিজেদের ইচ্ছা এখানে ঢুকেছ, তাই এর ফলাফল তোমরাই ভোগ করো। জিরম রেগে বলে, এখান থেকে বের হয়ে আমরা আপনাদের নামে পুলিশে কমপ্লেন করব।
উনি হেসে বলে, হ্যাঁ, বের হওয়ার রাস্তাটা খুঁজে বের করো। তুমি যদি রাস্তা খুঁজে বের করতে পারো, কেউই তোমাকে থামাবে না। তো ভালো হয় ইউনিফর্ম পরে এক্ষুনি ক্লাসে যাও। ভ্যানেসা বলে, এই নরকে মারামারি ছাড়া আর কিছু শেখা যায়? উনি বলে, স্টিল এটা একটা স্কুল। এখানে টিচাররা সবচেয়ে বেস্ট। অন্যান্য জায়গা থেকে তোমরা এখানেই সবচেয়ে ভালো কিছু শিখতে পারবে। সাধারণের তুলনায় এখানে টিচারদেরকে 3 গুণ বেশি স্যালারি দেয়া হয়। অনেক হয়েছে, ভালো হয় ক্লাসে যাও। যদি স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট তোমাদের দেখে ফেলে, তোমাদের অবস্থা খারাপ হবে। ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। মেয়েরা তো খুবই ভয় ছিল। আমরা কি কখনো এখান থেকে বের হতে পারবো? এ সময় এখানে নিকি নামের একটা মেয়ে আসে। ও, তোমরাই সেই নতুন ইঁদুর। একটা আদেশ দেই তোমাদেরকে, কেউ তোমাদেরকে ধরার চেষ্টা করলে তাদের হাতটাই কেটে দিও। কারণ এখানে দয়া দেখানোটা বিলাসিতা, আর বেঁচে থাকাটাই আসল শক্তি। মাঝে মাঝে এখানে বেঁচে থাকার জন্য একজন আরেকজনকে মেরেও ফেলে। আমি তোমাদের জায়গায় থাকলে একা চলতাম, কারণ এখানে কেউই বিশ্বাসের যোগ্য না। এসব শুনে ওরা আরও ঘাবড়ে যায়। এরপর জেইন আর জিরম ক্লাসে যায়। ভেতরেও অনেকে আহত ছিল। জেইন নিকির পাশে বসে। দুটো মেয়ে এর মাঝে মারামারি শুরু করলে সবাই তো হাসতে থাকে। এর মাঝে স্যার এসে সবাইকে চুপ করায়। ওনার নাম স্যার আলভারেজ, আর নতুন ছাত্রছাত্রীদেরকে পরিচয় দিতে বলে। জেইন আর জিরম নিজেদের নাম বলে। পোলাপান্ত স্যারের সামনেই জিরমকে বুলি করতে শুরু করে। স্যার ওদের শান্ত করিয়ে ক্লাসটা শুরু করে। উনি একটা মেডিসিনের ব্যাপারে বলে, যেটার মাধ্যমে মানুষ অমর হতে পারে, মানে মৃত্যুকে আটকাতে পারে। অনেকেই সেটা খুঁজতে গিয়ে মারা গিয়েছে, আবার ধীরে ধীরে এই ব্যাপারে মানুষ ভুলেও যাচ্ছে। আচ্ছা, তোমরা যদি কখনো সেই অমরত্বের ঔষধটা পাও, কি করবে? তখনই হঠাৎ একটা মেয়ের চিল্লানোর শব্দ শোনা যায়, যা শুনে সবাই স্যারকে পাত্তা না দিয়েই সেদিকে যেতে থাকে। জেইন বলে, এটা তো মিয়ার কণ্ঠ। আর জলদি সেখানে গিয়ে দেখে কেউ একটা ছেলেকে মেরে মাঠে ঝুলিয়ে রেখেছে। যা দেখে তো সবাই ভয় পেয়ে যায়। এসব কে করলো? একটা মেয়ে বলে, নিশ্চয়ই ব্ল্যাক ব্লাড গ্যাং এটা করেছে। ছেলেটার জিহ্বায় যে নখটা লেগে আছে, এটা তাদেরই চিহ্ন। ওরা রেজের একমাত্র ভাইকে মেরে ফেলেছে। এর মানে খুব জলদি দুই দলের মাঝে যুদ্ধ শুরু হতে চলেছে। জেন বলে, রেজ এটা কে? মেয়েটা বলে, ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার হলো রেজ সিলভ্যানিয়া। জেন বলে, ব্ল্যাক ব্লাড গ্যাং, ডেভিল গড ওয়ারিয়র, এরা আসলে কে? মেয়েরা বলে, এরা হলো স্কুলের সবচেয়ে পাওয়ারফুল গ্যাং। ভালো হয় তোমরা এই গ্যাংয়ের থেকে দূরেই থাকো। তখনই এখানে একটা ছেলে এসে সবাইকে ক্লাসে যেতে বলে, আর সবাই ভয় পেয়ে ক্লাসে চলেও যায়। ছেলেটা আজবভাবে জেইনের দিকে তাকায়। একটু পর সবাই ক্লাসে ছিল। টিচার ক্লাসে দেরি করে আসলে নিকি বলে, আপনি কি ভুলে গেছেন যারা দেরি করে আসে সুপ্রিমো তাদের ঘৃণা করে? স্যারও সরি বলে ক্লাস শুরু করে। জেন ভাবতে থাকে, এই মেয়েটা কে, এত ভাব কেন? আর সুপ্রিমো এটা আবার কে? নিকি ওকে ঘুরতে থাকে। তুমি কি সব কিছু জানো? জেন বিরক্ত হয়ে বলে, না, তবে আমি বের করে নিব। নিকি হেসে বলে, তোমার এই কৌতূহল তোমাকে মেরেই ফেলবে। সত্যটা জানতে হলে তোমাকে তো বড় রুলস ভাঙতে হবে, আর মরতে না চাইলে চুপচাপ রুলসগুলো মেনে যাও। জেন বলে, তুমি আসলে কে? নিকি বলে, আমি এখানের বড় কুকুরদের মাঝের একটা। কেউ তো আমার মুখের উপর কথা বলারও সাহস পায় না, কিন্তু সেটা তুমি করে যাচ্ছ। আর পেন্সিল দিয়ে ওকে আঘাত করার চেষ্টা করে। জেন জলদি হাতটা সরিয়ে ফেলে আর জিজ্ঞেস করে, আসলে এই ইউনিভার্সিটিটা কে চালাচ্ছে? তবে নিকি কিছুই বলে না। এই ক্লাস শেষ হলে জেইন নিকির পিছু করে। নিকি সেটা বুঝে ফেলে আর ওকে সাইডে নিয়ে থ্রেট করে, তুমি জানোও না এই পর্যন্ত আমি কতজনকে মেরেছি। তোমার তো মরার খুবই শখ, তাই না? পরের বার আমার পিছু করবে না, আর না হয় তোমাকে ছাড়বো না। এই বলে ওকে ধাক্কা দিয়ে চলে যায়। অন্যদিকে সব বন্ধুরা জেইনকে খুঁজেই পাচ্ছিল না। মাথের তো জেইনের জন্য খুবই চিন্তা হচ্ছিল। ও তো জেইনকে খুঁজতে যেতে চাচ্ছিল। মিয়া বলে, আমাদের ক্লাস আছে, তুমি এভাবে কোথাও যেতে পারো না। রুলস ভাঙলে কি হবে কে জানে। দেব বলে, চলো আজ ব্লাডি নাইটের সময় আমরা ডোরমে না লুকিয়ে সবকিছু দেখব। মিয়া বলে, পাগল হয়েছ? মরার শখ হয়েছে? জিরম বলে, দেব তো ঠিকই বলছে, আমরা কতদিন আর লুকিয়ে থাকব। ভ্যানেসা বলে, আমাদের সুরক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7টা বাজার আগেই আমাদেরকে ডর্মে ফিরতে হবে। মাথ বলে, জেইনকে রেখে কিভাবে যাব? তবে এছাড়া ওদের কাছে আর রাস্তাও নেই। ওদিকে জেইন ভয়ে এখনও সেখানেই ছিল। তখনই সেখানে এস চলে আসে। তোমার ক্লাস নেই? আর ওকে ধমক দিলে জেইন তো ভয় পেয়ে যায়। এস বলে, তোমার ক্লাস নেই, এখানে কি করছো? জেইন বলে, এতে তোমার কি? ও চলে যেতে নিলে
এস ওর হাতটা এতটাই জোরে ধরে জেন তো ব্যথায় কাতরাতে থাকে। এস বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং। আর কোনো নিয়ম ভঙ্গ করলে পরের বার তোমার হাতটা ভেঙেই দিব। জেন বলে, তুমি কে? ও বলে, আমি এস, সুপ্রিম স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট। জেন বুঝতে পারে এটাই সেই সুপ্রিমো যাকে সবাই ভয় পায়। এরপর জেন ক্লাসে যায়। ওর হাতের এই অবস্থা দেখে তো বন্ধুরা চিন্তায় পড়ে যায়, কি হয়েছে তোমার? মিস কাথ ফার্স্ট এইড কিট দিয়ে বলে, এটা সুপ্রিমোর ফার্স্ট ওয়ার্নিং ছিল। পরের বার এর চেয়েও কঠিন সাজা হবে, তাই ভালো হয় নিয়ম মেনে চলো। জেইন আরও চিন্তায় পড়ে যায়। এই ভার্সিটিতে একটা ভুল পদক্ষেপ মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, কিন্তু কিছু না করলেও ওরা কিভাবে এখান থেকে বের হবে? অন্যদিকে এসএসজি অফিস দেখি সেক্রেটারি ফ্রিটজি ওকে খবর দেয় গতরাতে 10 জন মারা গিয়েছে। ভাইস প্রেসিডেন্ট অনেল বলে 10 জন না 15 জন মারা গিয়েছে। এমনকি ব্ল্যাক ব্লাড গ্যাং রেজের ভাইকে মেরে ফেলেছে। এমনটা চলতে থাকলে দুই গ্যাংয়ের মাঝে যুদ্ধ হবে। আর নতুন ছাত্রছাত্রীদের ব্যাপারেও খোঁজ লাগিয়েছি। সবাই স্বাভাবিকভাবে চললেও জেইন অন্যরকম। শোনা গিয়েছে ও খুবই সাহসী একটা মেয়ে। এমনকি প্রথম ব্লাডি নাইটেও ওকে বাহিরে দেখা গিয়েছে। ফ্রিটজি বলে, আমার রিপোর্টে তো এত কিছু নেই। সুপ্রিমো রেগে বলে, তোমার রিপোর্টে এত ভুল কেন? তুমি কি চাও আমি তোমাকে সেক্রেটারির পদ থেকে বের করে দেই? আর অনিলকে বলে জেইনের উপর নজর রেখে ওর ব্যাপারে সকল তথ্য বের করতে। এখন বাজে 6:20। জেইন ওয়াশরুমে যেতে চাচ্ছিল। বন্ধুরা বলে, ব্লাডি নাইট শুরু হতে অল্প সময় বাকি আছে, আগে ডর্মে চলো। জেইন বলে, আরে চিন্তা করো না, আমি তো ওয়াশরুমেই যাচ্ছি। মাথ বলে, আমিও তোমার সাথে যাব। জেইন ওকে বাহিরে দাঁড়াতে বলে ওয়াশরুমে যায়। ভেতরে জেইন ভাবতে থাকে, ভার্সিটিতে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে? এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। এর জন্য আমাকে ব্লাডি নাইটে বের হতে হবে। এসব ভাবতে ভাবতে ওর মাথা ঘুরছিল। এর মাঝেই 7টা বেজে যায়। না, আমি বুঝলাম না ও এতক্ষণ ওয়াশরুমে কি করলো। অ্যালার্মের শব্দ শুনে জেন ভয় পেয়ে যায়। বাহিরে হাঙ্গামা শুরু হয়ে গেছে। ও মাথকে খুঁজে পাচ্ছিল না। তখনই কেউ ওর মুখ চেপে সাইডে নিয়ে যায়, যেটা আসলে মাথ ছিল। দুজন লুকিয়ে লুকিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু কালো মাস্ক পরা ছাত্রছাত্রীরা ওদের দেখে ফেলে আর ওদের পিছু পড়ে। ওরাও পালাবার চেষ্টা করছিল, কিন্তু কিছু ছাত্রছাত্রীরা ওদের উপর হামলা করে দেয়। মাথ ওর পায়েও কিছুটা আঘাত পায়। ওরা কোনোভাবে লড়াই করে সামনে এগিয়ে যায় আর একটা বক্সের মাঝে লুকিয়ে পড়ে। ওদিকে বাকি বন্ধুদের কাছে কোনো রাস্তা ছিল না, এজন্য ওরা মাথ আর জেইনকে ছাড়াই জলদি ডর্মে ফিরে যায়। জেইন মাথকে বলে, এখনই ঠিক সময় এই জায়গার সত্যটা বের করার। মাথ বলে, পাগল হয়েছ তুমি? মৃত্যুর মুখ থেকে মাত্রই ফিরে আসলাম। জেইন বলে, এখান থেকে বের হতে হলে ঝুঁকি তো নিতেই হবে, আর না হয় এমনিতেও আমরা মারা যাব। মাথ ওকে বারবার অনুরোধ করতে থাকে এমনটা না করার জন্য, আর বলে, আমি এখানের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি ডর্মে ফিরে আমি তোমাকে সব কিছু বলবো। জায়গাটা শান্ত হলে ওরা ধীরে ধীরে বক্স থেকে বের হয় ডর্মে ফেরার জন্য। হঠাৎ প্রচণ্ড যন্ত্রণায় মাথ পড়ে যায়। ওর পায়ে ছোট্ট একটা আঘাতই লেগেছে, তবে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মাথ ওকে চলে যেতে বলে, নিজের জীবন বাঁচাতে বলে। তবে জেইন ওকে একা ছেড়ে যায় না আর কাঁদতে থাকে, বুঝতে পারে না কি করবে। এর মাঝে কালো মাস্ক পরা ছাত্রছাত্রীরা ওদের ঘিরে ফেলে ওদের মারার জন্য। জেইন বলতে থাকে, আমরা তোমাদের কি ক্ষতি করেছি, আমাদের ছেড়ে দাও। তখনই লাল মাস্ক পরা একটা ছেলে এখানে চলে আসে। সবাই ওকে দেখে ভয়ে চলে যায়। অবাক করার বিষয়, ছেলেটা ওদের সাহায্য করে, আর ওর একটা চোখ লাল ছিল। ছেলেটা মাথকে কাঁধে তুলে ওদেরকে ডর্মে এগিয়ে দেয়। ওদের দেখে বন্ধুরা জলদি দরজাটা খোলে। জেন বলে, ব্ল্যাক ব্লাড গ্যাং আমাদের উপর হামলা করেছিল। বুঝলাম না একটা নখের কারণে ওর অবস্থা কেন এতটা খারাপ হয়েছে। লাল মাস্কের ছেলেটা বলে, কারণ সেটাতে বিষ মেশানো ছিল। জলদি ওর আঘাত পরিষ্কার করে এই ইনজেকশনটা পুশ করে দাও, তোমাদের বন্ধু স্ট্রং হলে বেঁচে যাবে। এর সাথেই ছেলেটা গায়েব হয়ে যায়। ওরা সবাই অবাক। আমরা জানতে পারি ও আসলে রেজ সিলভানিয়া, মানে ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার। পরদিন সকালে সবাই ক্লাসে যায়। জেইন এখানে থেকেই মাথের খেয়াল রাখে। কিছুক্ষণ পর মাথ হুঁশে চলে আসে, যা দেখে জেইন খুশি। এরপর মাথ খাবার খাচ্ছিল। হঠাৎ ও অনেকগুলো মরিচ খেতে থাকে। জেন বলে, পাগল হয়েছো তুমি? মাথ বলে, না তো, এতে আমার শরীরের বিষ পুরোপুরি মুক্ত হয়ে যাবে। জেন বলে, তুমি আসলেই পাগল, আর ওকে মারতে থাকে। দুজনের মাঝে দুষ্টুমি শুরু। এর ফলে দুজন অনেকটা কাছাকাছিও চলে আসে। মাথ বলে, ধন্যবাদ এত ভয়ঙ্কর সময়ও আমাকে একা না ছেড়ে আসার জন্য। জেন বলে, দোষটা তো আমারই, আমার কারণেই তুমি ঝামেলায় পড়েছ। মাথ বলে, আমি বেহুশ হওয়ার আগে ছেলেটাকে দেখেছি,
ও লাল মাস্ক পরেছিল। জেন বলে, হ্যাঁ, কালো মাস্ক পরা ওরা যদি ব্ল্যাক ব্লাড গ্যাং হয় তাহলে সে কে? মাত বলে, সে নিশ্চয়ই ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের হবে। তাকে দেখে বাকি সবাই ভয় পেয়েছে। নিশ্চয়ই ছেলেটা ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার রেজ সিলভ্যানিয়া। তবে আজব বিষয়, ও আমাদেরকে কেন সাহায্য করলো? জেন বলে, এসব ব্যাপারে পরে ভাববো, এখন চলো ক্লাসে যাই। ক্লাসে আসলে মিস কাথ ঘোষণা করে, খুব শীঘ্রই অ্যাকোয়েন্টেন্স পার্টি হতে চলেছে। সেলিন নামের মেয়েটি বলে, আমার মনে হয় না এই সময়টা সেলিব্রেট করার মতো। ইদানিং অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে। উনি বলে, এসব কিছু আমার হাতে নেই, এই ডিসিশন ম্যাডাম ভায়োলেটের। সেলিন আর কিছু বলতে চাইলেও উনি ওকে ধমকে চুপ করিয়ে দেয়। লাঞ্চের সময় জেইন সবাইকে বলে, আমরা তো প্রথমে কিছু না বুঝেই এখানে ঢুকে পড়েছি। এবার আমাদেরকে এখানের পুরো হিস্ট্রি জানতে হবে, তাহলেই আমরা লড়াই করে এখান থেকে বের হতে পারবো। দেভ আর জিরম বলে, আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজেছি। আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি সেখানেও গিয়েছিলাম, কিন্তু যেন সব কিছুই বদলে গেছে। আমরা বারবার একই জায়গায় ফিরে আসছিলাম। এই শুনে ওরা আরও চিন্তায় পড়ে যায়। জেন বলে, আমার মনে হয় সেলিন নামের মেয়েটা কিছু জানে, তাই আমি ওর সাথে কথা বলবো। এরপর জেন সেলিনকে ডাকে। ও প্রথমেই চলে যেতে চায়। জেন বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু কথা বলতে চাই। এজন্য সেলিন ওকে অন্য এক জায়গায় নিয়ে যায়, যেটা নিকি খেয়াল করে। সেলিন জেনকে বলে, তুমি এটা বলো, তুমি কি এখানে রহস্য জানার জন্য নিজের জীবনটাকেও ঝুঁকিতে ফেলতে প্রস্তুত? জেন বলে, আমাকে সব কিছুই বলো, আমি সব কিছুর জন্য প্রস্তুত। সেলিন বলে, তুমি অনেক সাহসী, কিন্তু গতবারের নতুন ছাত্রছাত্রীরা তোমার থেকেও বেশি সাহসী ছিল। এবার সেলিন এখানের ইতিহাস বলতে শুরু করে। হেল ইউনিভার্সিটির নামটার শুরুতে ফিলিপিন হাই ইউনিভার্সিটি ছিল। এখানে শুধু ধনী আর পাওয়ারফুল পরিবারের ছেলে মেয়েরাই পড়াশোনা করত। কিন্তু সব কিছু বদলে যায় যখন এই ভার্সিটির ফাউন্ডার ডাক্তার কিজন পাগলের মতো আচরণ করতে শুরু করে। উনি অনেক বড় এক বিজ্ঞানী ছিল। ইউনিভার্সিটির এত টিউশন ফি দিয়েই উনি নিজের রিসার্চের কাজ চালাতো। উনি ওনার রিসার্চে এতটাই পাগল হয়ে গেছে যে এজন্য ছাত্রছাত্রীদেরকেও ব্যবহার করতে শুরু করে। উনি এমন একটা ফর্মুলা বানাতে চেয়েছে যেটা দিয়ে মানুষ অমর হতে পারবে। এরপর হঠাৎ একদিন ইউনিভার্সিটির সকল গেট বন্ধ করে দেয়া হয়। বাহিরে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। আর এই ভার্সিটিটাকে পুরো দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে। আমি জানি না এটা কিভাবে করেছে, কিন্তু এতে ছাত্রছাত্রীর বাবা মাও কিছুই করতে পারে না। কেউই কিছু করতে পারেনি। আমিও সেই প্রথম ছাত্রছাত্রীদের মাঝের একজন, যারা একদম শুরুতে এখানে আটকে গিয়েছে। ডাক্তার কিজন আমাদের সবাইকে তার এক্সপেরিমেন্টে ব্যবহার করতে শুরু করে। এর ফলে অনেকেই বাঁচার জন্য লড়াই করতে শুরু করেছে। আবার কেউ কেউ বিদ্রোহ করতে শুরু করে। ধীরে ধীরে সবাই নিজেদের রাগ এভাবেই তুলতে থাকে। এর ফলে একটা সময় ফিলিপিন হাই ইউনিভার্সিটি হেল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। আর সবাই নিজেকে রক্ষা করার জন্য নিজেকে শক্তিশালী বানাতে শুরু করে। এর ফলেই এখানে দুটো গ্যাং তৈরি হয়েছে, যার ব্যাপারে তুমি আগেই শুনেছ। আর হ্যাঁ, শোনা গিয়েছে ডাক্তার কিজন অমর হওয়ার সেই ফর্মুলা বানাতে সক্ষম হয়েছে, কিন্তু সেটা নিজের উপর ব্যবহার করার আগেই উনি মারা গিয়েছে। আর এটাও শোনা গিয়েছে সেই ফর্মুলাটা একটা স্টুডেন্ট পেয়ে গেছে, আর সেই স্টুডেন্ট এখনও এখানেই আছে। বাহিরের অনেকেই এই ইউনিভার্সিটি আর ওই স্টুডেন্টকে খুঁজছে ওই ফর্মুলাটা নেয়ার জন্য। এই তথ্যটাই হেল ইউনিভার্সিটির সবচেয়ে বড় সিক্রেট। যার কাছে ওই ফর্মুলাটা আছে তার জীবন এখন ঝুঁকিতে। তাকে খুঁজে পেলেই ওনারা তাকে মেরে দিবে। চিন্তার বিষয়, এই ফর্মুলাটা খারাপ মানুষের হাতে গেলে কি হবে? আর হঠাৎ করেই সেলিন হাসতে হাসতে বলে, তুমি এখানের সবচেয়ে বড় সিক্রেট জেনে গেছো। এর মানে তুমিও আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। এসব বলে ও চলে যায়। জেন পুরো নিস্তব্ধ হয়ে যায়। ও কি করবে বুঝতে পারে না। হঠাৎ নিকি এসে বলে, কেমন লাগলো কাহিনীটা? তুমি তো মাত্র অর্ধেকটাই জেনেছ। তুমি যতই এর মাঝে ঢুকবে তোমার মৃত্যু ততটাই ঘনিয়ে আসবে। এরপর জেন ওর বন্ধুদের কাছে আসে। মিয়া বলে, লাইব্রেরিয়ান মিস লিনোরা আমাদেরকে বলেছে এখানে সত্যটা জানতে চাইলে এখানে একেবারে ফেসে যেতে হবে। উনি আমাদেরকে একটি কাগজ দিয়ে বলেছে কোনো তথ্য বের করার চেষ্টা না করে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে। এজন্য আমাদেরকে এখানের টপ 10 র্যাঙ্কে যেতে হবে। জিরম বলে, কিসের র্যাঙ্ক? ক্লাসের? মিয়া বলে, না, শুধু ক্লাসের না, পুরো হেল ইউনিভার্সিটির টপ 10 র্যাঙ্কে আসতে হবে। কাগজে টপ 10-এর নাম ছিল। একদম প্রথমে রেজ সিলভ্যানিয়ার নাম ছিল, যে ডেভিল গড ওয়ারিয়র লিডার। দ্বিতীয়তে এস মানে সুপ্রেমো। তৃতীয় নাজির লুমিয়া।
যে কিনা ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডার। ভ্যানেসা বলে, এর মানে আমরা কোনো ঝামেলায় না পড়ে শুধু র্যাঙ্ক বাড়ানোর কাজে লেগে পড়ি, তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। মিয়া জেনকে জিজ্ঞেস করে, সেলিনের থেকে কি জানতে পারলে? জেন ভাবে, যদি ওদেরকে হেল ইউনিভার্সিটির সিক্রেট জানানো হয় ওদের জীবনও ঝুঁকিতে পড়বে, এজন্য জেন ওদের কিছু বলে না। এর মাঝে দুটো ছেলে অ্যাকোয়েন্টেন্স পার্টির পোস্টার নিয়ে মারামারি শুরু করে। তখনই ম্যাডাম ভায়োলেট চলে আসে। উনি কিছু না বলেই স্টেজে যায়। সুপ্রেমো এসে ওদেরকে থামায়। ম্যাডাম ভায়োলেট ঘোষণা করে, শুক্রবার রাতেই পার্টি হবে, যেখানে সবাইকে মাস্ক পরে আসতে হবে। তবে লাল আর কালো মাস্ক পরা যাবে না, কারণ সেগুলো ওই গ্যাংয়ের সিম্বল। গ্যাংয়ের সদস্যরাই শুধু লাল আর কালো পরবে, আর বাকিরা অন্য কালারের মাস্ক পরবে। সেই রাতে ব্লাডি নাইট বন্ধ, কেউ কাউকে মারতে পারবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। বাকি কথা বলার জন্য উনি এসকে ডাকে। এস বলে, আমি পার্টিতে থাকবো না, তবে আমার নজর সবার উপরই থাকবে। পরের দৃশ্যে জেইন দেয়ালে পোস্টার দেখে। এসএসজি সেক্রেটারি পদের জন্য নতুন মেম্বার রাখা হবে, মানে ফ্রিটজিকে সেক্রেটারি পদ থেকে সরানো হচ্ছে। তখনই ফ্রিটজি এসে ভাব মেরে জেনকে ধাক্কা দিয়ে বলে, আমার রাস্তা থেকে সরছো না কেন? তুমি জানো না আমি কে? জেন হেসে বলে, ফরমার সেক্রেটারি, তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। ফ্রিটজি ভাব মেরে ওকে কথা শোনাতে থাকে। জেন বলে, তোমাকে লাথি মেরে তোমার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর কাগজটা ওর মুখে মারে। ফ্রিটজি তো রেগে ওকে মারতে শুরু করে, ওর চুল ধরে মাথায় ইচ্ছে মতো আঘাত করে। জেইনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এর উপর অনিল এসে ওর উপর চিল্লাতে থাকে, তোমার সাহস কি করে হয় এসএসজি সেক্রেটারির সাথে লড়াই করার? আর ওকে মারতেই যাচ্ছিল, তখনই এস এসে ওকে সরিয়ে দেয়। তোমরা যদি কখনো জেইনের গায়ে আর হাতও তোলার চেষ্টা করেছ, তোমাদের জন্য সেটা থার্ড ওয়ার্নিং হবে। অনিল বলে, দোষটা জেইনের। তবে এস রেগে সবাইকে চলে যেতে বলে। সবাই তো ভয়ে পালায়। এর মাঝে জেইন পড়ে যেতে নিলে এস ওকে সামলায়। জেইন বলে, আমাকে এক্ষুনি মেরে ফেলো। এস বলে, তোমার শাস্তি পাওয়ার জন্য তোমাকে প্রথমে সুস্থ হতে হবে। আর ওকে কোলে তুলে বলে, কারণ তুমি আমার সেক্রেটারি হওয়ার যোগ্য, তাই তুমি এখনই মরতে পারো না। আর ওকে জলদি নার্সিং রুমে নিয়ে আসে, আর বলে, আমি আমার সেক্রেটারির মাথায় কোনো দাগও দেখতে চাই না। জেন বলে, ওয়ে, আমি সেক্রেটারি হওয়ার জন্য রাজি হইনি। এস ওকে বার্তা না দিয়ে চলে যায়, মানে জেন রাজি হোক বা না হোক, ওকে তো সেক্রেটারি হতেই হবে। কিছু সময় পর জেইন হুশে আসলে দেখে ওর বন্ধুরা ওর পাশেই বসে আছে। ওদের তো জেইনের জন্য চিন্তা হচ্ছিল। জেইন বলে, আরে, অনিল আমাকে মারতে নিয়েছিল, কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে। তখন সুপ্রেমও আমাকে বাঁচিয়েছে। ঠিক সময় আমাকে এখানে না আনলে হয়তো আমার অবস্থা আরও খারাপ হতো। এ সময় ওর ক্ষুধা পায়। মাথ ঠিকই জানতো ওর ক্ষুধা পাবে, এর জন্য ও খাবারও নিয়ে এসেছে। তখনই অনিল এখানে এসে হাঁটু গেড়ে জেইনের কাছে মাফ চাইতে থাকে, দয়া করে আমায় ক্ষমা করে দাও, আমি এখনই মরতে চাই না। যা দেখে তো সবাই অবাক। জেইনও ওকে মাফ করে দেয় আর ওকে চলে যেতে বলে। অ্যাকোয়ান্টেন্স পার্টির রাত চলে আসে, সবাই এখানে মজা করছিল। জেইনরাও সেখানে চলে আসে। ওরা বলে, যদিও আজ কোনো হামলা হবে না, এরপরও আমরা সবাই একসাথে থাকবো, কারণ এখানের কাউকেই বিশ্বাস করা যায় না। ফ্রিটজি ছিল পার্টির হোস্ট। ও বলে, সবাইকে খুবই সুন্দর লাগছে, কিন্তু দামি ডিজাইনার ড্রেস পরেও নতুন ছাত্রছাত্রীদেরকে আগলিই লাগছে, মানে সবার সামনে ওদের অপমান করে। এরপর একে একে প্রধান 3জন সদস্যকে স্টেজে ডাকা হয়। এখানে জানা যায় ফ্রান্সেসকো আসলে ভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, আর এই ব্যাটাই ব্লাডি নাইট বানিয়েছিল। এই শুনে ওরা সবাই অবাক। ওরা ভেবেছিল উনি শুধু একটা কেয়ারটেকার। যাই হোক, ম্যাডাম ভায়োলেট সবাইকে পার্টিটা এনজয় করতে বলে। তখনই অনিল এসে জেনকে বলে, অভিনন্দন এসএসজি সেক্রেটারি হওয়ার জন্য। জেন বলে, আমি এখনও হ্যাঁ বলিনি। অনিল বলে, চুজ করার মতো তোমার কাছে কোনো অপশন নেই। খুশি হও যে সুপ্রিমোর সেক্রেটারি হওয়ার জন্য তুমি সোজা টপ 9 র্যাঙ্কে চলে এসেছ। এই শুনে তো বন্ধুরা সবাই অবাক। ওরা খুশিও হয়, এর মানে তুমি বের হয়ে আমাদেরকেও বের হতে পারবে। তবে মাথ বলে, তুমি এটা অ্যাকসেপ্ট করো না, বিশ্বাস করা যায় না এরপর কি হবে। বাকিরা বলে, জেইন কি করবে সেটা ওর উপরই ছেড়ে দাও। হতাশায় জেইন দেবের হাত থেকে ড্রিঙ্ক নিয়ে খেতে থাকে, আর সাইডে যায় নিজেকে শান্ত করার জন্য। দেবও জেইনের রাখা ড্রিঙ্কটাই খায়। এখানে জেইনের মাথাটা ঘুরছিল। তখনই কালো মাস্কের একজন এসে বলে, তুমি এই পজিশনটা অ্যাকসেপ্ট করেছ, এর মানে তোমার হাতে চাকু তো তুলতেই হবে। ও তোমাকে একবার বাঁচিয়েছে, কিন্তু সব সময় তো বাঁচাতে পারবে না। জেইন বুঝতে পারে না এটা কে। এর মাঝে এখানে দেব হঠাৎ করে বেহুশ হয়ে যায়। ওরা সবাই ঘাবড়ে যায়। মাথ দেখে ওর ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছে।
ওদের মনে পড়ে জেইনও তো একই গ্লাসের ড্রিঙ্ক খেয়েছে। মাথ জলদি জেইনকে খুঁজতে থাকে। ওদিকে জেইনের অবস্থাও খারাপ হয়ে ও বেহুশ হয়ে যায়। মাথ অনেক খুঁজে টুজে ওকে পায় আর সাহায্যের জন্য চিল্লাতে থাকে। এসব দেখে ম্যাডাম ভায়োলেট বলে, ছোট্ট একটা ঘটনার জন্য তোমরা তোমাদের পার্টি নষ্ট করো না, জাস্ট এনজয়। এই শুনে তো ওরা আরও রেগে যায়। বন্ধুরা ওদের দুজনকে জলদি নার্সিং রুমে নিয়ে আসে। নার্স বলে ওদেরকে হাই পাওয়ারের ড্রাগ দেওয়া হয়েছে, যেখানে বিষ মেশানো ছিল। দেব তো হুঁশে চলে আসবে, তবে জেইনের শরীরে এটা খারাপ প্রভাব ফেলেছে। ও বাঁচবে কিনা জানি না। এই শুনে তো সবাই অবাক। দেব তো জেইনের থেকেও বেশি ড্রিঙ্ক খেয়েছে, তাহলে জেইনের অবস্থা এতটা খারাপ কিভাবে হয়? নার্স বলে আমাদের কাছে এর ঔষধ নেই, আর এ সময় ডাক্তারও এখানে নেই। ওরা তো চিন্তায় পড়ে যায়, এমনটা হলে তো জেইন মারা যাবে। কিন্তু তখনই লাল পোশাকের কেউ এখানে একটা মেডিসিন ছুঁড়ে মারে। কাগজে লেখা ছিল এর মাধ্যমে ওরা সুস্থ হয়ে যাবে। ওরা বুঝতে পারে না এটা কে দিল, আর এটা ব্যবহার করলে যদি ওদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু এছাড়া কোনো রাস্তাও নেই, কিছু না করলেও জেইন এমনিতেও মারা যাবে। এজন্য ওরা জলদি দেব আর জেইনকে সেই ঔষধটা খাওয়ায়। ওদিকে এস পার্টি ছেড়ে চলে যাচ্ছিল। ম্যাডাম ভায়োলেট বলে, পার্টি এনজয় করছো না? আজকে তো খুন খারাপিও হচ্ছে না। এস বলে, কিন্তু একটু আগে যা হয়েছে তার কি হবে? এই বলে ও চলে যায়। এখানে দেব কিছুক্ষণের মাঝেই হুঁশে চলে আসে, কিন্তু জেইনের কোনো উন্নতিই হচ্ছিল না। এমনটা কেন হচ্ছে? তখনই সেই লাল পোশাকের মেয়েটা এখানে এসেই জেইনের বুকে ছোট্ট একটা কাঠ লাগিয়ে দেয়। ওরা তো ভয় পেয়ে যায়। মেয়েটা বলে আবারও ওকে ওষুধটা খাওয়াও। এবার মাথ জেইনকে ওষুধটা দিতেই কিছুক্ষণের মাঝেই জেইন হুঁশে চলে আসে। মেয়েটা বলে প্রথমে জেইন ঘুমেছিল, এজন্য ঔষধটা ওর উপর কাজ করেনি। এজন্যই আমি ওকে আঘাত করে ঘুম থেকে জাগিয়েছি, যেন ঔষধটা কাজ করে। এর সাথেই মেয়েটা গায়েব হয়ে যায়। ওরা তো অবাক। পরদিন জেইন আর দেব পুরোপুরি সুস্থ হয়ে যায়, যেন আগের থেকেও ভালো অনুভব করছে, যেটাতে সবাই অবাকই হয়। তবে ওরা এটাই ভাবছিল ওই মেয়েটা কে ছিল যে ওদের বাঁচিয়েছে। তখনই স্যার আলভারেজ ক্লাসে চলে আসে। সেলিন জেনকে আবারও বলে এখানের কাউকেই বিশ্বাস করো না, এমনকি তোমার বন্ধুদেরকেও না। একটু পর জেইন ক্লাস থেকে বের হলে ওর সাথে গ্রেস নামের একটা মেয়ের ধাক্কা লাগে, যে খুবই আহত ছিল। জেইন জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, আমি তোমার সাহায্য করব, বলো আমাকে। তবে গ্রেস কিছু না বলেই ভয়ে পালাতে থাকে। জেইন ওর পিছু যেতে থাকে। ওকে খুঁজতে খুঁজতে জেইন ওয়াশরুমে চলে আসে আর দেখতে পায় কেউ মেয়েটির উপর হামলা করে ওকে মেরে দিয়েছে। জেইন ভয়ে চিল্লাতে থাকে। শব্দ শুনে সবাই এখানে চলে আসে আর ভাবে এখন তো 7টাও বাজেনি, তাহলে কে এটা করলো, কেনই বা করলো? প্রিন্সিপাল এসে সবাইকে ক্লাসে যেতে বলে আর জেইনকে অফিসে আসতে বলে। জেইন ওনার সাথে যায় আর দেখে এস ওনার সিটে বসে আছে। জেইন ভাবে প্রিন্সিপালও ওকে কেন ভয় পাচ্ছে। এস প্রিন্সিপালকে চলে যেতে বলে। জেইন বলে যদি ওই মেয়ের ব্যাপারে ডাকো তাহলে আমি বলে দিচ্ছি আমি কিছুই করিনি। এস বলে তুমি তো অনেক রুড, তুমি কি ভুলে গেছো কার সামনে বসে আছো? আর আমি তোমার সেক্রেটারির ব্যাপার নিয়ে কথা বলতে ডেকেছি। জেইন বলে আমি আগেই বলেছি আমি হতে চাই না। এস বলে ভেবে দেখো, এসএসজি সেক্রেটারি হলে তুমি অনেক সুবিধা পাবে, তুমি অনেক কিছুই জানতে পারবে যা বাকিরা জানে না, অন্যরা তোমাকে ভয় পাবে। এসব শুনে জেইন বলে আমি ভেবে দেখব। এস বলে গত রাতে যা হয়েছে ঠিক আছো তুমি? জেইন কিছু না বলে চলে যাচ্ছিল। এস বলে আমি জানি তোমার সাথে গত রাতে ওটা কে করেছে, ভেবে দেখো কে করতে পারে। জেন ভাবতে থাকে এমনিতেই ঝামেলায় থাকি, এই সুপ্রেমো আমাকে আরও চিন্তায় ফেলে দেয়। তখনই স্যার আলভারেজ ওকে কথা বলার জন্য ডাকে। উনি ওকে বলে আসলে আমি একজন ডিটেকটিভ আর সিক্রেট এজেন্ট। আসলে অনেক সময় ধরেই আমরা এখানে নজর রাখছি, তবে কোনো তথ্যই পাচ্ছি না। এজন্যই আমি এভাবে ছদ্মবেশে এখানে ঢুকেছি। এরা সরকারের অধীনে নেই, এজন্য আইনি ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। 1 মাস হয়ে গেছে আমি এখানে এসেছি, তবে বুঝতে পারছি না কিভাবে সবাইকে বাঁচাবো। এর জন্য আমার তোমার সাহায্য লাগবে। জেন বলে আমি সাধারণ একজন ছাত্রী, আমি কিভাবে সাহায্য করব? উনি বলে তুমি যদি এসএসজি সেক্রেটারি হয়ে যাও তুমি অনেক কিছুই জানতে পারবে। আসলে এখানে একটা সিক্রেট ল্যাব আছে, যেখানে ওই অমৃত হওয়ার ফর্মুলাটা নিয়ে রিসার্চ করা হয়েছে। তুমি সেক্রেটারি হয়ে গেলে সেই ল্যাবের লোকেশন খুঁজে পাবে। আসলে এখানের ফাউন্ডার ডাক্তার কিজন মারা যায়নি, ওই ফর্মুলাটা নেয়ার জন্য ওনাকে খুন করা হয়েছে। ওনাদের কাছে ওই ফর্মুলার কপি আছে, তবে সেটা অপূর্ণ। ডাক্তার কিজন একটা স্টুডেন্টের কাছে সেই ফর্মুলার সকল জিনিসপত্র দিয়ে গিয়েছিল, সেগুলো লুকিয়ে দেওয়ার জন্য।
আর কেউই জানে না সেই স্টুডেন্টটা আসলে কে। তখন থেকেই কেউ সেটা বেরও করতে পারেনি। ওনারা এখনও সেই স্টুডেন্ট আর ফর্মুলাটাকে খুঁজছে। ওনারা চায় আবারও সেই ফর্মুলাটা বানাতে, আর সেই সিক্রেট ল্যাবেই ওনারা প্রতিনিয়ত সেটা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বেশি দেরি হওয়ার আগেই আমাদেরকে সেই ল্যাবটা খুঁজে বের করতে হবে। তুমি একমাত্র যার মাধ্যমে আমরা এই নরক থেকে সবাইকে রক্ষা করতে পারবো। এর জন্য তুমি এসএসজি সেক্রেটারি হয়ে যাও। জেন বলে, কিন্তু আমি আপনাকেও বিশ্বাস করতে পারছি না। আশা করি আপনি বুঝতে পারবেন। এরপর জেন এসব ব্যাপারেই ভাবছিল। ও লাইব্রেরিতে গিয়ে স্কুলের ইতিহাসের বইগুলো পড়তে থাকে। তবে কোথাও সেই ল্যাবের ব্যাপারে কিছুই লেখা নেই। মাত ওর কাছে এসে বলে, বের হওয়ার রাস্তা থাকলে তো কবেই পেয়ে যেতাম। জেন বলে, আমরা এভাবে হার মেনে নিব? মাত বলে, না, আমরা তো প্রমিস করেছি সবাই একসাথে বের হব। জেন ওকে ধন্যবাদ বলে সবসময় ওর পাশে থেকে খেয়াল রাখার জন্য। মাত বলে, যা কিছুই হয়ে যাক, আমি সবসময় তোমার পাশে থাকব। আর ওর হাতে চুমু করে। হঠাৎ সামনের বুকশেলফ থেকে বইগুলো সব পড়ে যায়। ওরা তো কিছুই বুঝতে পারে না ভূমিকম্প হলো নাকি। আসলে ওদেরকে এভাবে একসাথে দেখে সুপ্রেমো খুবই জেলাস হয়ে এত জোরে এটা ধাক্কা দিয়েছে। হয়তো সে জেইনকে পছন্দ করতে শুরু করেছে। সন্ধ্যা 7টা বাজতেই ব্লাডি নাইট শুরু হয়। বাহিরের অবস্থা বরাবরের মতো খারাপ। জেইন এখনও বুঝতে পারছিল না কি করবে, কাকে বিশ্বাস করবে। পরদিন ওরা ক্যাম্পাসে এসে দেখে সব জায়গায় রক্তে ভরে আছে। এসব দেখে জেইন সোজা এসএসজি অফিসে আসে। সুপ্রেমো ওকে নতুন ইউনিফর্ম দেয়, মানে জেইন সেক্রেটারি হতে রাজি হয়ে গেছে। জেইন কাপড় চেঞ্জ করতে যাচ্ছিল। এস বলে, কোথায় যাচ্ছ? এখানেই চেঞ্জ করো। জেইন বলে, তোমার সামনে? এস বলে, কেন, কি হয়েছে? আমার সামনে চেঞ্জ করতে চাও? জেন বলে, তোমার স্বপ্নে। এস হেসে দরজার সামনে গিয়ে পাহারা দিতে থাকে। জেন বলে, আজ খুবই জেন্টেলম্যান সাজছে। আসলে তো তুমি একটা খারাপই। ওদিকে বন্ধুরা ভাবছিল জেন সেক্রেটারি হয়ে গেলে ওর কাছে পাওয়ার আসবে, ওদেরকে ভালো মতো রক্ষাও করতে পারবে। মিয়া বলে, কিন্তু ও যদি এস এর দুনিয়ায় আটকে পড়ে আর কখনো বের হতে না পারে? দেব বলে, পাওয়ার মানুষকে চেঞ্জ করে দেয়। মাথ বলে, জেইন এরকমটা না, আর আমরা জানি না সেক্রেটারি হওয়ার পর জেইনের সাথে কি হবে। আর ওই এসকে তো আমি একদমই বিশ্বাস করি না। ওর কথা শুনে সবাই হাসে। তুই তো জেলাস হচ্ছিস। ওদিকে জেইন কাপড় চেঞ্জ করে আসলে এস ওকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকে আর হেসে বলে, তোমাকে এটা মানিয়েছে। বন্ধুরা কথা বলছিল, তখনই জেইন এস এর সাথে এখানে চলে আসে। সবাই জেনকে দেখে অবাক যে ও এসএসজি সেক্রেটারি হয়ে গেছে। কয়েকজন প্রথমে জেইনের মজা নিচ্ছিল, পরে বুঝতে পারে জেইন সত্যি এসএসজি সেক্রেটারি হয়ে গেছে, যে এখন টপ 9 র্যাঙ্কে। জেইনের আচরণও বদলে যায় আর সবাইকে ওর সামনে থেকে সরতে বলে। সবাই ভয় পেয়ে সাইডে চলে যায়। জেইন ওর বন্ধুদের সাথে কথা বলতে চাচ্ছিল, তবে এস ওকে সাথে করে অফিসে নিয়ে যায়। এস ফ্রিটজিকে বলে, তুমি এখানে কি করছো? এখন আর তোমার এখানে অধিকার নেই। ফ্রিটজির অনেক রাগ হয়, আরও জেনকে ধাক্কা দিয়ে চলে যায়। বাকিদেরও অনেক রাগ হয়। এস ওদের বলে, তোমরা জেনকে সম্মান করবে, এটা আমার আদেশ। আরও জেনকে বলে, এখন থেকে তোমাকে আমার সাথেই থাকতে হবে আর আমার কথা শুনতে হবে। জেন অবাক। পরের দৃশ্যে মিউজিক ক্লাস চলছিল। কাজের কারণে জেইনের কিছুটা দেরি হয়ে যায়। তখনই একটা ছেলে ওকে পাশে বসতে বলে, এমনকি নিজের মিউজিক শিটও ওর সাথে শেয়ার করে। জেইন কিছুই বুঝতে পারছিল না, ছেলেটা ওর সাহায্যও করে। অন্যদিকে ফ্রিটজি আর মিস কাথ জেইনের উপর অনেক রেগেছিল। ওরা তো ভাবছিল কিভাবে জেইনকে শিক্ষা দেয়া যায়। ক্লাস শেষে জেইন এখনও মিউজিকের কিছুই বুঝতে পারছিল না। তখন ছেলেটা ওর সাহায্য করে। ওর স্কিল দেখে জেইন ইমপ্রেস হয়ে যায়। এরপর জেইন কিছুটা ভালো করে আর জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটা বলে, নাজির লুমিয়া। এই শুনে জেইন অবাক, কারণ নাজির লুমিয়া আসলে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডার, যেটা কেউই জানে না। নাজির সবার সামনে একটা সাধারণ বোকাশোকা ছেলের মতোই থাকে। নাজির ওকে ধরে বলে, আমি চাইলে তোমাকে এখানেই মেরে ফেলতে পারি, তবে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমার গ্যাংয়ে জয়েন হয়ে যাও, আমি তোমাকে রক্ষা করব। জেইন বলে, কখনোই না, দরকার পড়লে আমাকে মেরে ফেলো। তখনই 3টা ছেলে এসে নাজিরকে ধরে, কারণ সবাই ভাবে ও বোকাশোকা একটা ছেলে। জেইন ওদেরকে থামতে বলে, তবে ওরা বলে, মিস জেইন, এই ছেলে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে, ওকে তো শিক্ষা দিতেই হবে, আপনি দূরে থাকুন। জেইনও চলে যাচ্ছিল, তখনই এখানে লাল চুলের একটা ছেলে আসে। জেইন বলে, তোমাদের দলের লোকজনকে পেটানো হচ্ছে, ওদের থামাচ্ছ না কেন? ছেলেটা বলে, আমি কিছুই করব না, আর হ্যাঁ, এরপর এই 3 জনই মরবে। জেইন অবাক। লাঞ্চের সময় জেইন বন্ধুদের সাথে খাচ্ছিল।
তখনই এস এসে জেনকে ওর সাথে যেতে বলে। বন্ধুরা বলে জেন এখনও খাবার খায়নি। এস বলে এটা জরুরি কাজ। জেনও কথা না বাড়িয়ে ওর সাথে চলে যাচ্ছিল। তখনই সামনে থেকে আসা একটা ছেলে ভুল করে এসের গায়ে জুস ফেলে দেয়। এস অনেক রেগে ছেলেটার নাম জিজ্ঞেস করে। ছেলেটা বলে ফেরি। এস এসএসজি মেম্বারদেরকে ডাকে আর ফেরিকে ডার্ক হেল জেলে নিয়ে যায়, যেখানে রুলস ভঙ্গকারীদেরকে শাস্তি দেওয়া হয়। ফেরিকে জেলে ঢুকানোই হবে। ফেরি বলে সুপ্রেমো, আমি কিন্তু আপনার সিক্রেট জানি। এস বলে আমিও তোমার সিক্রেট জানি। তুমি কি ভেবেছ তুমি আমার গায়ে জুস ফেলেছ, এজন্যই আমি তোমাকে এখানে এনেছি? আমি জানি তুমি গ্রেস নামের মেয়েটাকে মেরেছ। গ্রেস ওই মেয়েটা যাকে ওয়াশরুমে জেন দেখেছিল। এস বলে তোমার গার্লফ্রেন্ড যদি জানতে পারে তুমি গ্রেসকে মেরেছ, ও কি তোমাকে ক্ষমা করবে? এই শুনে ফেরি বলে দয়া করে ওকে এটা জানাবেন না। এস বলে ঠিক আছে, যদি তুমি চুপচাপ জেলে যাও, আর ওকে জেলে আটকে দেয়। এসব দেখে জেন ভাবতে থাকে আমাকে জলদি সকল তথ্য জানতে হবে, আমি আর ওদের সাথে থাকতে চাই না। তখনই ফেরির গার্লফ্রেন্ড এসে ওকে অনুরোধ করতে থাকে ফেরিকে ছেড়ে দেওয়ার জন্য। এস বলে দেরি হয়ে গেছে আর চলে যায়। মেয়েটা কাঁদতে থাকে। জেন বলে সরি, এখন আর কিছুই করার নেই। মেয়েটা বলে এই প্রথম কোনো এসএসজি সেক্রেটারি সরি বলল। তোমাকে দেখলে এখানের ভালো সময়ের কথা মনে পড়ে। আসলে তোমাদের আগেও আরও কয়েকজন নতুন ছাত্রছাত্রী এখানে এসেছিল, যাদের মাঝের একজনই টিকে ছিল। সে আমাদের শান্তির লিডার ছিল। উনি সব কিছু সুন্দর করে সামলাতো। উনি আসার পর ভার্সিটিটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। ওনার নাম ছিল সামান্থা। ও সময় খুন খারাপিও বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এরপর হঠাৎ একদম সব কিছু আগের মতো হয়ে যায়। জেন বলে কেন? মেয়েটা বলে কারণ হেডমাস্টারের ছেলে সামান্থার প্রেমে পড়ে গিয়েছিল। হেডমাস্টারের ছেলেই আগের সুপ্রেমো ছিল। এই শুনে জেন অবাক আর জিজ্ঞেস করে সামান্থার কি হয়েছে। মেয়েটা বলে সেটা জানি না। এরপর জেন ভ্যানেসার সাথে লাইব্রেরিতে আসে অ্যাসাইনমেন্ট করার জন্য, যেখানে সবাই জেনকে অনেক সম্মান দেখাচ্ছিল, এমনকি ভয়ও পাচ্ছিল। জেনের আজব লাগে, আমি তোমাদের মতোই সাধারণ একজন স্টুডেন্ট, তবে ওরা তো ভয়ে চলে যায়। এর মাঝে জেইনের মনে পড়ে ওকে তো এসএসজি অফিসে যেতে হবে, তাইও চলে যায়। ভ্যানেসা অ্যাসাইনমেন্টের জন্য একটি বই খুঁজে পাচ্ছিল না। তখনই লিয়াম নামের ছেলেটা এসে ওকে বইটা দেয় আর ওকে সাহায্যও করে। মনে হচ্ছিল লিয়াম ভ্যানেসার উপর ইন্টারেস্টেড, এমনকি ওকে টেনে ক্যান্টিনে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। ভ্যানেসা ওকে জ্বালানোর জন্য এখানের সকল দামি দামি খাবার অর্ডার করে। লিয়াম হেসে বলে তুমি হয়তো ভুলেই গিয়েছ, এখানে সব কিছুই ফ্রি। আর তুমি দেখি ব্লাশ করছো, লজ্জার কারণে নাকি আমি তোমাকে লাঞ্চে ডেকেছি এজন্য? ভ্যানেসা বলে আজেরা কথা ছাড়ো তো। লিয়াম হাসে আর বলে আমি কি তোমার বন্ধু হতে পারি? তখনই এখানে জিরম সহ বাকিরাও চলে আসে। মনে হচ্ছিল জিরম জেলাস হচ্ছে। মিয়া আর জেন ভ্যানেসার মজা নিতে থাকে। তুমি কি লিয়ামকে পছন্দ করো নাকি? লিয়াম কিন্তু এখানের পপুলার একটা ছেলে, অনেক মেয়েরাই ওকে পছন্দ করে। ওরা সব বন্ধুরা মজা করছিল আর হাসাহাসি করছিল। শব্দ শুনে পাশের একটা মেয়ে অনেক রেগে যায় আর একটা গ্লাস তুলে ইচ্ছে করেই সেটা ভেঙে ফেলে আর চিল্লাতে থাকে এসব কিছু তোমাদের জন্যই হয়েছে, তোমরা এত শব্দ করেছ, এজন্যই গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছে। লিয়াম জলদি ওর কাছে গিয়ে বলে ঠিক আছো তুমি? মেয়েটা বলে না, আমার পা হয়তো কেটে গিয়েছে। ভ্যানেসা বলে কি নাটক করছে দেখো তো, কিছুই তো হয়নি। ওরা দুজন হাসে, তুই কি জেলাস হচ্ছিস? ভ্যানেসা বলে এমন কিছুই না। লিয়াম বলে ওর নাম হলো রোকস্যান, ও হলো রেজ সিলভ্যানিয়ার গার্লফ্রেন্ড। যেহেতু রেজ এখানের কিং, তো রোকস্যান এখানের কুইন, এজন্য সবাই ওকে ভয় পায়। তাই ওর সাথে তোমরাও ঝামেলায় জড়িও না, আর না হয় তোমরাও ঝামেলায় পড়বে। তখনই একজন চিল্লিয়ে ওঠে। দেখা যায় ক্যাফেটেরিয়ার বাহিরে একজনের লাশ পড়ে আছে। তখনই মিস কাথ এসে বলে এখানে এই লাশ কে ফেলে গেছে, এখনই রাস্তা থেকে এটা সরাও। মিয়া বলে কাউকে মারা হয়েছে, আর আপনারা এভাবে কেন কথা বলছেন? কে করলো সেটা জানার কোনো দরকার নেই। উনি বলে জাস্টিসের কথা বলছো, তাহলে নিজেরাই সেটা বের করে নাও। আর তোমাদের ক্লাস নেই, সবাই ক্লাসে যাও। সবাই ক্লাসে চলে যায়। জেইন এখানেই দাঁড়িয়েছিল। ও ছেলেটার হাতে একটি ব্রেসলেট দেখে বুঝতে পারে এটা ওই ছেলেগুলোর মাঝের একজন যারা নাজিরকে পিটিয়েছিল। ফ্লোরে রক্তের দাগ দেখে দেখে জেইন একটা পরিত্যক্ত সাইডে চলে আসে। তখনই ও সেখানে একটা ছেলেকে নিজের গলাতেই চাকু ধরে থাকতে দেখে। ছেলেটার নাম ছিল পাওলো, আর বলছিল আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি এটা করতে চাইনি। জেইন বলে কি হয়েছে আমাকে বলো, আমি সাহায্য করব। ও বলে তুমি আমাকে বিশ্বাস করবে না, আমি জানি, আর ওর উপর হামলা করার চেষ্টা করে। জেইন ওকে মেরে পালাবার চেষ্টা করে, তবে পাওলো আবারও ওকে ধরে ফেলে।
তখনই পাওলোর বন্ধু জুলস এসে বলে, আমি তোকে বিশ্বাস করি। আসলে ক্যাফেটেরিয়ার বাহিরে যার লাশ পাওয়া গিয়েছে সে ওদের বন্ধু রেভেন, যাকে পাওলোই মেরেছে। ওরা তিনজন ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডারকে মেরেছে। এজন্যই ওদের বলা হয়েছে নিজেদের বাঁচানোর জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে। এর সাথে জুলসও পাওকে মেরে ফেলে। এসব দেখে জেন ভয়ে কাঁদতে থাকে। তুমি এমনটা কেন করলে? তোমার বন্ধুর সাথে কিভাবে এমনটা করতে পারলে? জুলস কেঁদে কেঁদে বলে, আমি এটা নিজেকে মুক্ত করার জন্যই করেছি। একবার ওই গ্যাং তোমাকে টার্গেট করলে তাদের কথার আর অমান্য করা যায় না। তুমিও কি নিজেকে বাঁচানোর জন্য তোমার বন্ধুকে মারতে পারবে? জেন কাঁদতে কাঁদতে চলে যায়। জুলসও কাঁদতে থাকে। এরপর জেন পানি খাচ্ছিল। তখনই উপর থেকে কেউ পড়ে মারা যায়, যেটা আর কেউ না, জুলস ছিল। হয়তো ও নিজের বন্ধুকে মেরে অনুতপ্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছে, বা অন্য কেউ ওকে মেরে ফেলেছে। এরপর জেন এসএসজি অফিসে আসে। ফ্রিটজি বলে, ইদানিং সব জায়গায় যেন লাশ দিয়ে ভরা। একজন রেভেন, আরেকজন পাওলো, আরেকজনকে চিনতে পারছি না। জেন বলে, সেটা জুলস। পরের দৃশ্যে সুপ্রিমো এই হত্যাগুলো নিয়েই কথা বলছিল। ব্ল্যাক ব্লাড গ্যাং ইদানিং বেশিই করছে। কেউ তো এখন আর আমাদের রুলসই মানছে না। এমনটা চলতে থাকলে একটা সময় কেউই আমাদের ভয় পাবে না। তাই তোমরা তোমাদের কাজ ভালো মতো করো। জেইন এ সময় পানি খেলে এস রেগে বলে, তুমি কি চাচ্ছ তোমার স্ন্যাক্স ব্রেকের জন্য আমি মিটিংটা থামিয়ে দেই? জেইন বলে, এখানে এত ওভার রিয়াক্ট করার কি আছে? আমি তো পানিই খাচ্ছিলাম। তুমি একা না যে এই খুনগুলো থামাতে চায়। সবাই অবাক, কারো সাহস নেই এস এর সাথে এভাবে কথা বলার। এস রেগে বলে, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ? ও অনেলকে ম্যাডাম ভায়োলেটের অফিস থেকে সকল ফাইলগুলো নিয়ে আসতে বলে। আর জেনকে বলে, শাস্তি হিসেবে তুমি সেই সকল ফাইলগুলো থেকে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো খুঁজে খুঁজে সেগুলো প্রিন্ট করবে। এরপর একাডেমিক অফিসে সেগুলো জমা দিয়ে আবারও ম্যাডাম ভায়োলেটের অফিসে জমা দিবে। জেইনও শাস্তিটা মেনে নেয়। যাক, কিছু সময় তো ও এদের থেকে দূরে থাকবে। ফ্রিটজি বলে, আপনি ওকে এত সহজ শাস্তি কেন দিলেন? এস বলে, তুমি এখানে কথা বলার কে? এদিকে ওনেল জেইনকে বলে, তোমার জায়গায় অন্য কেউ হলে তাকে সোজা ডার্ক হিল জেলে পাঠানো হতো। নিশ্চয়ই সুপ্রিমোর মনে তোমার জন্য সফট কর্নার আছে। জেইন বলে, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। অনেল বলে, সুপ্রিমোর কাছে যাওয়াটা ভয়ঙ্কর। কেউই জানে না সুপ্রিমো আসলে কী করতে পারে। তোমার কি মনে হয় ডার্ক হিল জেলই সবচেয়ে কঠিন সাজা? আহা, সুপ্রিমো চাইলে এর চেয়েও ভয়াবহ শাস্তি দিতে পারে। জেইন বলে, তোমার পকপক শেষ হলে যেতে পারো। জেইন কাজ শেষে ভাবছিল, সুপ্রিমোর মনে কি আমার জন্য সত্যি সফট কর্নার আছে? কখনোই না। তাহলে তো সামান্য পানি খাওয়ার জন্য আমাকে বকাঝকা করতো না। এখানে রোকস্যান তার বন্ধুদের সাথে জেইনের ব্যাপারেই কথা বলছিল, যে এই মেয়ে নিজেকে কী ভাবে। তখনই জেইনকে এখানে দেখে রোকস্যান বলে, ও তাহলে তুমি সত্যি এসএসজির নতুন সেক্রেটারি? যেটাই হও, তুমি তো আমার সামনে সামান্য একটা চাকর। জেইন ওদেরকে সরতে বললে ওরা সরে না। জেইন হাঁটতে নিলে ওরা ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ওকে অপমান করতে থাকে। জেইন তো চুপ থাকার মতো মেয়ে না, আর বলে, তোমার নিজের তো কোনো যোগ্যতাই নেই, সব সময় রেজের পেছনেই পড়ে থাকো, আর এমন আচরণ করে তুমি নিজের আসল রূপটা সবার সামনে প্রকাশ করছো। রোকস্যান রেগে ওকে চড় লাগিয়ে দেয়। জেইনও রেগে আরও জোরে ওকে চড় মেরে ফেলেই দেয়। রোকস্যান তো রেগে ফেটেই যাচ্ছিল। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? রেজ এটা জানলে তোমাকে তো পস্তাতেই হবে। জেইন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। জেইন ম্যাডাম ভায়োলেটের অফিসে ডকুমেন্টসগুলো দিতে যায়। সেখানে ও একটা ছবি দেখে, যেটা আসলে ম্যাডাম ভায়োলেটেরই ছিল। উনি বলে, প্রথমে আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না, সাধারণ একজন টিচার হয়েই খুশি ছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে সিস্টেমে মানুষ অভ্যস্ত হয়ে যায় তা ভাঙাটাও জটিল হয়ে পড়ে। এজন্য আমি ডিসাইড করেছিলাম নতুন সিস্টেম বানাবো। এই কারণেই আমি ধীরে ধীরে পাওয়ারের সিঁড়ি বইতে শুরু করি, যেন এমন এক অবস্থাতে পৌঁছাতে পারি যেখানে থেকে এই ইউনিভার্সিটিতে কি হবে তা আমি ডিসাইড করতে পারি। যাই হোক, জলদি ব্লাডি নাইট শুরু হবে। তুমি তোমার ডর্মে ফিরে যাও। আর হ্যাঁ, তোমাকে দেখলে আমার কারো কথা মনে পড়ে। জেইন জিজ্ঞেস করলে উনি কিছুই বলে না। ফেরার পথে ভ্যানেসা ওকে ধরে বলে, তুমি কি সত্যি রোকস্যানের সাথে লড়াই করেছ? জেইন বলে, ও আমাকে অপমান করছিল, আমি তো আর সেটা সহ্য করতে পারি না। ভ্যানেসা বলে, তুমি জানো এখানের নিয়ম অন্যরকম। এসব কিছু করে তুমি শুধু নিজেকে না, আমাদেরকেও ঝামেলায় ফেলছ। তুমি কি বুঝতে পারছো না? তুমি এই সময় স্বার্থপরের মতো আচরণ করছো। অন্যদের ব্যাপারেও তোমার ভাবা উচিত। এইসব শুনে জেইন চুপ হয়ে যায়। এরপর সব বন্ধুরা মিলে অ্যাসাইনমেন্ট করছিল। এই সময় সুপ্রেমো ওকে অফিসে ডাকে। জেইন যাওয়ার সময় মাথ ওর পিছু আসে আর দুষ্টুমি করে ওকে ভয় দেখায়। ও জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? ভ্যানেসার সাথে কি কিছু হয়েছে?
জেন বলে কিছুটা ঝগড়া হয়েছে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। মাথ বলে, আমি জানি তুমি তোমার বন্ধুদেরকে অনেক ভালোবাসো, কিন্তু এই সুপ্রেমোর সাথে ইদানিং তুমি অনেক ক্লোজ হচ্ছ, মানে ও জেলাস হচ্ছে। জেন বলে, এমনটা না, কাজের জন্যই একসাথে সময় কাটাতে হচ্ছে। মাথ বলে, আমি জানি না ও কেন তোমাকে দিয়ে এত কাজ করায়। আসলে আমি তোমাকে অনেক মিস করছি, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আগের মতো সময় কাটাতে পারি না। জেন হেসে বলে, আমিও। যাওয়ার সময় মা তোকে জিজ্ঞেস করে, আচ্ছা কে বেশি হ্যান্ডসাম, আমি নাকি ওই সুপ্রেমো? জেন বলে, অবশ্যই তুমি। তখনই সুপ্রেমো এসে এসব কথা শুনে ফেলে, ও তো খুবই জ্বলে। আর জেনকে বলে, তুমি দেরি করে ফেলেছ, জলদি ভেতরে আসো। জেন ভেতরে আসতেই সুপ্রেমো বলে, আমি দেখেছি আমার কথা ছাড়া বাকি সব কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ, যেখানে আমার বলার সাথে সাথেই তোমাকে উপস্থিত থাকার কথা। আর তুমি কোন সাহসে রোকসানের গায়ে হাত তুলেছ, জানো না ও এখানের কুইন? জেন বলে, শুরুটা ও করেছে, কেউ আমার সাথে অন্যায় করলে আমি চুপ থাকবো না, সেটা হোক রোকসান বা সুপ্রেমো। সুপ্রেমো অবাক, আর শাস্তি হিসেবে ওকে 1 সপ্তাহের জন্য পুরো ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে বলে। জেইনের তো রাগ হয়, তবে ও এটা মেনে নেয়। ক্যাফেটেরিয়ায় যাওয়ার পথে সেলিন ওকে আটকে বলে, তারা আসছে, খুব শীঘ্রই হামলা করবে। আর হ্যাঁ, তোমার বন্ধুদের মাঝেই একজন বিশ্বাসঘাতক আছে, যে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই সাবধানে থেকো। জেইন চিন্তায় পড়ে যায়, আর ক্যাফেটেরিয়ায় এসে পরিষ্কার করতে থাকে, আর মনে মনে এসকে বকছিল। এস পেছন থেকে আসে আর ওর পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। জেন অবাক, ও এখানে গল্প করতে এসেছ? যাই হোক, ও বলতে থাকে, আমার মা খুবই কঠোর পরিশ্রমী, বড় বোন এলিসন সব কিছুতেই ভালো, অনেক সাহসী, সুন্দরীও। আমাদের 2 বোনকে নিয়ে মা সব সময় চিন্তায় থাকে, আমি আমার পরিবারকে অনেক মিস করছি। এস ওর বন্ধুদের ব্যাপারেও জিজ্ঞেস করে। জেন বলে, ওরা আমার দ্বিতীয় পরিবার, মিয়া হলো আমাদের গ্রুপের প্রাণ, দেব আর জিরম মন খারাপের সময়ও হাসাতে পারে, আর ভেনেসা আসলে আমার থেকেও সাহসী, আর মাথ আমার সবচেয়ে কাছের আর বিশ্বস্ত বন্ধু। আমার ব্যাপারে তো শুনলে, এবার তোমারটা বলো। এস বলে, আমারটা অনেক লম্বা কাহিনী, অন্য সময় বলবো। এর মাঝে জেইনের কাজও শেষ হয়ে যায়। এখন বাজে 6:40। জেইন ডর্মে ফিরছিল, ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। তখনই লাল মাস্কের কয়েকজন ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে ও রোকস্যানকে মেরেছে, এজন্যই রেজ ওকে ধরে এনেছে। তখনই রেজ এসে ওকে চড় মেরে বলে, তোমার সাহস কি করে হয় আমার কুইনকে মারার? তুমি কি কিছুতেই ভয় পাও না? তাই মনে হয় এবার তোমার বন্ধুদেরকেই হামলা করা উচিত। জেইনের তো অনেক রাগ হয়, আর বলে, আমি ভালো করেই জানি তুমি আসল রেজ না। আমি একবার রেজকে দেখেছি, তাই আমি ভালো করেই বুঝতে পারছি তুমি সে না, যেটা সত্য কথা। এবার তো এই লোক ভয় পেয়ে যায়। আমি সবার সাথে সাথে রোকসানকেও বোকা বানিয়েছি, আর তুমি বুঝে ফেলেছ। তুমি যদি এটা সিক্রেট রাখো, আমি তোমাকে ছেড়ে দিব, আর তোমার বন্ধুদেরও কিছু করব না। জেন ভেবে বলে, ঠিক আছে। এরপর ও জেনকে ছেড়ে দেয়। জেন বলে, আমি তোমার সিক্রেট কাউকেই বলবো না। আর যাওয়ার সময় ওকে একটা চড়ও মেরে যায়, কারণ এই বেটা তো ওকে একটা চড় মেরেছিল। এরপর জেইন ডর্মে ফিরছিল, কিন্তু এতক্ষণে ব্লাডি নাইট শুরু হয়ে গেছে। আশেপাশে হাঙ্গামা চলছিল। জেইন ভয়ে পালাতে থাকে, কিন্তু কয়েকজন ওকে ধরে ফেলে। জেইন তাদের সাথে লড়াই করে জলদি ডর্মে পৌঁছায়, তবে একজন গেটটা ধরে ফেলে। জেইন কোনোভাবে দরজাটা আটকে দেয়। তখনই মাত এসে ওকে সামলায়। জেইন অনেক ভয় পেয়ে গিয়েছিল। বাকিরাও চলে আসে। ভ্যানেসার রাগ হয়, তুমি কেন সবসময় আমাদেরকে চিন্তায় ফেলো? মাত বলে, এখন এমনটা বলো না। জেন বলে, ভ্যানেসা ঠিকই বলছে, আর ওর কাছে মাফও চায়। ও বুঝতে পারে ওর এমন বেপরোয়া আচরণের কারণে সবাই অনেক চিন্তায় থাকে। ভ্যানেসা মিয়া ওকে জড়িয়ে ধরে, যাক জেইন তো ঠিক আছে। জিরম বলে, দেব কোথায়? ও তোমার সাথে ছিল না? ও তো এখনো ফিরেনি। ওরা আবারও চিন্তায় পড়ে যায়। জিরোম আর মাথ দেবকে খুঁজতে যেতে চাচ্ছিল। জেইন ওদের থামায়, বাহিরে যাওয়াটা খুবই রিস্ক, যদি তোমরাও সেখানে ফেসে যাও, তাই ভালো হয় আমরা দেবের জন্য এখানেই অপেক্ষা করি। চিন্তায় তো ওদের ঘুমই আসছিল না। অনেক রাতে দেব কিছুটা আহত অবস্থায় ফিরে আসে। ওরা বলে, তুমি কোথায় ছিলে? দেব বলে, ক্লাস শেষে আমি একটু হাওয়া খেতে গিয়েছিলাম, আর ব্লাডি নাইট শুরু হওয়াতে আমি একটা জায়গায় লুকিয়েছিলাম। আশেপাশে শান্ত হওয়ার পরই আমি ফিরে এসেছি, সরি তোমাদের চিন্তায় ফেলার জন্য, আর রুমে চলে যায়। ব্যাপারটা জেইনের আজব লাগে। রাতে জাগার ফলে সকালে ক্লাসের জন্য ওদের দেরি হয়ে যায়। ভ্যানেসা বলে, আজ তো আমাদের পরীক্ষা, পরীক্ষা খারাপ করলে আমরা তো টপ 10-এ যেতে পারবো না, আর এখান থেকে বেরো হতে পারবো না। জেইন বলে, চিল, কিছু হবে না। আসলে তো ও জানে পরীক্ষায় ভালো করুক বা না করুক, এতে ওরা টপ 10-এ যেতে পারবে না।
যাদের কাছে পাওয়ার আছে তারাই টপ 10-এ যেতে পারে। যাই হোক, আমি যেভাবেই হোক আমার বন্ধুদের নিয়ে এখান থেকে বের হবই। মাত ওদের জন্য খাবার বানিয়েছে। সবাই তো খুশি খুশি খাবার খেতে থাকে। জেইনের এখনও দেবের উপর সন্দেহ হচ্ছিল। এরপর ওরা ক্যাম্পাসে আসে, যেখানের অবস্থা অনেক খারাপ ছিল। স্যার আলভারেজ জেইনকে ডাকে আর বলে, আজকে পরীক্ষা যে দিলে না? জেইন বলে, আমরা কি সেটা আবারও দিতে পারবো? উনি বলে, দরকার নেই, আমি তোমাদের পাশ করিয়ে দিব। এতে জেইন খুশি হয়। উনি বলে, তুমি এসবে ধ্যান না দিয়ে ল্যাবটা খুঁজে বের করো। জেইন বলে, আমি চেষ্টা করছি, তবে কোনো তথ্যই পাইনি। উনি বলে, তুমি শুধু নিজের দায়িত্বটা ঠিক করে পালন করো। সব কিছু জানতে হলে ওদের মতোই শয়তান হয়ে ওদের ভেতরেই ঢুকে পড়তে হবে। জেইন বলে, আমি এখনই মরতে চাই না, আমি শুধু আমার বন্ধুদের নিয়ে এখান থেকে বের হতে চাই। উনি বলে, তুমি সাবধানে থেকো। আজ রাতেও আরও ভয়ঙ্করভাবে ব্লাডি নাইট পার হয়। সকালে কিছু আহত ছাত্রছাত্রী জেনকে বলে, আমরা ভেবেছিলাম তুমিও সামান্থার মতোই হবে আর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমিও ওই শয়তানদের মতোই। জেন কিছুই বলতে পারে না। পরের দৃশ্যে ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সেসকো এখানে আসে। ম্যাডাম ভায়োলেট বলে, আজ আমরা এখানে মৃত হেডমাস্টারের স্মরণের জন্য একত্রিত হয়েছি। মনে তো হচ্ছে এত বছর পর আমরা তার বানানো নিয়ম থেকে বের হতে পারছি। এ সময় একটা ছেলে চিল্লিয়ে বলে, আগের হেডমাস্টার মারা যায়নি, আপনারাই তাকে মেরে ফেলেছেন। উনি রেগে বলে, হ্যাঁ, আমরাই তাকে মেরেছি, এবার তোমাকেও মারব। আর এসএসজির দুজন ওকে ধরে নিয়ে যাচ্ছিল। ভ্যানেসা রেগে বলে, আগের হেডমাস্টারকে আপনারা মেরেছেন, তাহলে ও কেন শাস্তি পাবে? শাস্তি তো আপনাদের পাওয়ার কথা। উনি হেসে ভ্যানেসাকেও মারার আদেশ দেয়। জেন চিল্লিয়ে ওদের আটকায়, কেউ ভ্যানেসাকে হাতও লাগাবে না। ও কাউন্সিলের রুলসের আন্ডারে আছে, কেউ ওকে ছুলে খারাপ হয়ে যাবে। ম্যাডাম ভায়োলেট রেগে যায় আর বারবার ভুল করে ওকে সামান্থা বলছিল। জেন বলে, আমি কি ভুল কিছু বলেছি? এখানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার একমাত্র সুপ্রিমোরই আছে। আমি এসএসজি সেক্রেটারি, আপনার মতামতে আপত্তি জানার অধিকার আমার আছে। ম্যাডাম ভায়োলেট সুপ্রিমোকে বলে, এক্ষুনি তোমার সেক্রেটারিকে শুধরাও। কিন্তু সুপ্রিমো উল্টো তালি বাজিয়ে বলে, ওর তো শাস্তি না, পুরস্কার পাওয়া উচিত। এই পর্যন্ত আমার যত সেক্রেটারি হয়েছে একমাত্র জেইনি বলতে পেরেছে এখানে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার একমাত্র আমারই আছে। এতে ওনারা চুপ হয়ে যায়। মিস্টার ফ্রান্সেসকো ঘোষণা করে, কাল থেকে ব্লাডি উইক শুরু হবে, মানে এখন যে কোনো সময়ই যার যা ইচ্ছে তাই করতে পারবে। এই শুনে সবাই ভয় পেয়ে যায়। ম্যাডাম ভায়োলেট বলে, হয়তো এবার হেল ইউনিভার্সিটির অর্ধেক জনগণই মরতে চলেছে। জেইনের তো অনেক রাগ হয়। সবাই নিজেদের কাজে চলে যায়। বন্ধুরা সবাই একসাথে কথা বলছিল। জেইন ভ্যানেসাকে বলে, তুমি কি আমার মতো ঝামেলায় পড়তে চাচ্ছ? তুমি সেখানে কেন কথা বলতে গিয়েছ? ভ্যানেসা বলে, আর কত চুপ করে থাকবো। জেরম বলে, তুমি অনেক সাহসী, আমি তো তোমার আরও প্রেমে পড়ে গেছি। এই শুনে সবাই হাসে। জেইন বলে, স্যার আলভারেজ বলেছে আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দিবে, কিন্তু কেউই কিছু বলে না। জেইন বলে, তোমরা খুশি না? আসলে ওরাও হেল ইউনিভার্সিটির সিক্রেটের ব্যাপারে জেনে গিয়েছে। ওরাও বুঝতে পেরেছে জেইন ওদের রক্ষা করার জন্যই এসব লুকিয়েছে, আর ওরা সহজে এখান থেকে বের হতেও পারবে না। জেইন বলে, আমি তোমাদের নিয়েই বের হব। ওরা বলে, তুমি কেন আমাদের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলছ? তুমি চাইলেই বের হতে পারো। জেইন বলে, আমি কখনোই তোমাদের একা ছাড়ব না। পরের দৃশ্যে জেইন ক্লাসে যাচ্ছিল। তখনই হুডি পরা এক মেয়ে জেনকে বলে, তুমি চাইলেই অনেক কিছু করতে পারতে। আমি তো ভেবেছিলাম তুমিও সামান্থার মতো আমাদের সাহায্য করবে, কিন্তু তুমি তো একটা ভীতু। জেন বলে, আমি সাধারণ একটা সেক্রেটারি, আমি কি করতে পারবো? আর ওই সামান্থাটা কে? সবাই কেন ওর সাথে আমার তুলনা করে? মেয়েটা বলে, আমাকে সাহায্য করো, দেখা যায় ওর পুরো শরীর পুড়ে আছে। ও বলে, আমাকে এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করা হচ্ছে একটা সিরাম বানানোর জন্য। জেন বলে, ওরা কি তোমাকে ল্যাবে নিয়ে গিয়েছিল? সেটা কোথায়? মেয়েটা বলে, আমার মতো অবস্থা করতে না চাইলে ওদের পথে এসো না। জেন বলে, তুমি যদি আমায় কিছু নাই বলো, আমি কিভাবে তোমার সাহায্য করব? সেখানে কি আরও স্টুডেন্টও আছে? ল্যাবটা কোথায়? তবে মেয়েটা ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই নিকি এসে বলে, তুমি একটা বোকা, স্যার আলভারেজের থেকে দূরে থাকো। জেন কিছু না বলে চলে যায়। ও ক্যাফেটেরিয়া পরিষ্কার করছিল। সুপ্রেমো ওর কাছে আসে আর ওর কাজে সাহায্য করতে চায়। জেন বলে, আমায় একা ছেড়ে দাও। তবে সুপ্রেমো যায় না, আর ওর সাহায্য করতে গিয়ে দুজন অনেকটাই কাছে চলে আসে। জেইনের আজব লাগে, নিজে আমাকে শাস্তি দিয়েছে আর আবার নিজেই সাহায্য করতে চাচ্ছে। সুপ্রেমো বলে, তুমি সব সময় এরকম বেপরোয়া আচরণ করো না, তাহলেই আর ঝামেলায় পড়বে না। জেইন, তুমি ধীরে ধীরে আমার দুর্বলতা হয়ে যাচ্ছ।
এই শুনে জেইন চুপ হয়ে যায়। সুপ্রেমো ওকে একটা গিফট দেয়। জেইন ওকে ধন্যবাদ বলে আর বলে, ব্লাডি নাইট শুরু হওয়ার আগে তোমার চলে যাওয়া উচিত। সুপ্রেমো হেসে বলে, আমার জন্য চিন্তা করছো? জেইন বলে, এমন কিছুই না। সুপ্রেমো বলে, তুমি চিন্তা করো না, আমি নিজেকে সামলাতে পারি। আর এখনও তোমার জন্য আমার অনেক কিছু করার বাকি আছে। মানে ও সরাসরি নিজের অনুভূতিটা বোঝাচ্ছিল। এরপর জেইন ডর্মে ফিরে আসে। আজও মাদ সবার জন্য খাবার বানিয়েছে। মিয়া বলে, আজ জলদি ফিরলে? জেইন বলে, সুপ্রেমো আমার কাছে সাহায্য করেছে। মানে এতক্ষণ ও সুপ্রেমোর সাথেই ছিল। ভ্যানেসা মজা করে বলে, তুমি কি ওকে পছন্দ করতে শুরু করেছ? জেইন বলে, এমন কিছুই না, আমরা তো বন্ধুও না, লাভার হওয়া তো দূরের কথা। এই শুনে মাথের অনেক রাগ হয় আর খাবারও খায় না। এরপর মাথ ওদের সবাইকে বলে, আজ রাত থেকেই ব্লাডি উইক শুরু হবে। নিজেদের রক্ষা করার জন্য আমি কিছু হাতিয়ার সংগ্রহ করেছি। জেইন বলে, এসব অন্যায়, আমরা হত্যাকারী না। তবে বাকিরা বলে, বেঁচে থাকতে হলে হাতিয়ার তুলে নিতেই হবে। পরদিন ওরা ক্যাম্পাসে ঢুকে দেখে দুটো মেয়ে খুবই বাজেভাবে মারামারি করছে। জেইন ওদের থামাতে চাচ্ছিল, তবে বাকিরা ওকে আটকায় যে জেইন কিছুই করতে পারবে না, উল্টো নিজেই আহত হবে। আর এই সময় একটা মেয়ে আরেকটা মেয়েকে মারতে মারতে পুরো মেরেই ফেলে। কেউ কিছুই করে না। জেইন হতাশায় কাঁদতে থাকে। ও দেখে এসো ওকে নিজের রক্ষার জন্য একটা চাকু উপহার দিয়েছে। এসবে ও আরও পেরেশান হয়ে যায়। এত হাঙ্গামা খুন খারাপির শব্দ শুনে জেইন তো পাগলই হয়ে যাচ্ছিল। পরদিন জেইন আবারও সেই আজব মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা ওকে একটা জায়গায় নিয়ে আসে। জেইন জিজ্ঞেস করে, ওই সিক্রেট ল্যাবটা কোথায়? মেয়েটা কিছু বলার আগেই নিকি এসে মেয়েটাকে মেরে ফেলে। জেইন ভয়ে চিল্লাতে থাকে। নিকি বলে, ও তো এমনিতেই মরতো, আমি ওর কষ্টটা কমিয়ে দিলাম। জেইন রেগে বলে, তুমি এসব কেন করছ? নিকি বলে, আমি তো তোমাকে আমাদেরকে বাঁচিয়েছি, আর ভালো হয় তুমি ওই স্যার আলভারেজ থেকে দূরে থাকো। এখানে যা যা হচ্ছিল জেইন এসবে খুবই হয়রান। ও জানে না ও এখানে কাকে বিশ্বাস করবে। ও কিছু করতে না পেরে খুবই অসহায় অনুভব করছিল। ব্লাডি উইকে তো এখানে অবস্থা আরও খারাপ হয়ে যায়। একজন টিচার এক ছাত্রীকে অনেক অপমান করছিল, পড়া বুঝতে পারছিল না এ কারণে। এতে মেয়েটা রেগে টিচারকে মেরেই ফেলে, আর কেউ কিছুই বলে না। এই ভয়ানক ঘটনা দেখে সবাই অবাক। সামনে আরও কি কি হতে চলেছে সেটা তো কেউ জানেও না। এসবে পেরেশান হলেও জেইন বন্ধুদের জন্য নিজেকে শক্ত করে। ওদেরকে তো এখান থেকে বের হতে হবে। জেইন এরপর সুপ্রেমোর সাথে ক্যাফেটেরিয়াতে ছিল আর ভাবে, ওর উপর আমার রাগ হয় যে ও ব্লাডি উইকটা আটকালো না। কিন্তু ও যেভাবে ম্যাডাম ভায়োলেটের সামনে আমাকে বাঁচালো, এতে আমি খুশি। ও কি আমাকে বন্ধু ভাবে? তখনই ওরা দেখতে পায় একটা ছেলেকে কেউ বিষ খাইয়ে দিয়েছে, যার অবস্থা খুবই খারাপ। সুপ্রেমো ওকে একটা নোটস দেয় যেখানে সকল ছাত্রছাত্রীদের নাম লেখা। সুপ্রেমো জেইনকে বলে ছেলেটার নামের জায়গায় ক্রস করে দিতে, মানে ছেলেটা মারা গিয়েছে। জেইন রেগে বলে, ও এখনও বেঁচে আছে, ওকে নার্সিংরুমে নিয়ে চলো। সুপ্রেমো বলে, এখন ওকে বাঁচিয়ে নিলে পরে ওর দুশ্মনরা ঠিকই ওকে মেরে ফেলবে, তাই সময় নষ্ট করছো কেন? আর এভাবে তুমি কয়জনকে বাঁচাতে পারবে? জেইনের খারাপ লাগে আর মনে পড়ে ও যখন ওই মেয়েগুলোকে আটকাতে চেয়েছিল তখন মা তো বলেছিল ওরা সবাইকে বাঁচাতে পারবে না, যেটা সত্য কথা। এজন্য জেইনও ছেলেটার নামের পাশে ক্রস করে দেয়। এ সময় স্যার আলভারেজ এখান দিয়ে যাওয়ার সময় জেইনের দিকে তাকালে সুপ্রেমো জিজ্ঞেস করে, ওনার সাথে তোমার কী সম্পর্ক? জেইন বলে, কিছুই না। এর মাঝে এখানে অ্যাঞ্জেলিকা নামের একটা মেয়ে আসে সুপ্রেমোকে কিছু ফাইল বুঝিয়ে দেওয়ার জন্য। জেইন কিছুটা জেলাস হয়ে বলে, আমি এগুলো রিভিউ করতে পারি। কিন্তু সুপ্রেমো বলে, অ্যাঞ্জেলিকাই এটা দেখে নিবে, তুমি যেতে পারো। জেইনের তো রাগ হয়। সুপ্রেমো বলে, মাঠ নিশ্চয়ই তোমার অপেক্ষা করছে, তুমি যাও। জেইন আরও রেগে চলে যায়। যাওয়ার পথে হঠাৎ একটা ছেলে জেইনকে ধরে ফেলে। আমাকে একা ছেড়ে দাও, আমার উপর আর হামলা করলে আমি এই মেয়েকে এখানেই মেরে দিব। জেইন খুবই ভয় পেয়ে যায়। সুপ্রেমো এখানে অ্যাঞ্জেলিকার সাথে আসে। জেইন আশা করছিল সুপ্রেমো ওকে বাঁচাবে, কিন্তু সুপ্রেমো অ্যাঞ্জেলিকার সাথে চলে যায়। জেইনের খুবই খারাপ লাগে আর ভাবে, ও কেনই বা আমাকে বাঁচাবে, ওর কাছে তো কারো জীবনের মূল্যই নেই। এর মাঝে বন্ধুরাও এসে ওকে বাঁচানোর চেষ্টা করে, তবে বাকিরা ওদেরকে আটকে দেয়। জেইন নিজেই নিজের জন্য লড়াই করে আর ছেলেটার গলায় চাকু ধরে বলে, কাকে মারবে তুমি? আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মনে হচ্ছিল জেইন নিজেও নরকে থাকতে থাকতে হিংস্র হয়ে উঠেছে, আর একটু কন্ট্রোল হারালেই ও হয়তো ছেলেটাকে মেরেই ফেলতো। জেইনের গলায় একটু আঘাত লেগেছে, এজন্য বন্ধুরা ওকে নার্সিং রুমে নিয়ে আসে। এ সময় এখানে ডক্টর রেজন নার্সকে বলে, এটা হালকা একটা আঘাত, এখানে সময় নষ্ট করার দরকার নেই।
ডাক্তারের এমন কথা শুনে ওরা অবাক। বরাবরের মতো রাতে আবারও ব্লাডি নাইট শুরু হয়ে যায়। জেইন দেবের কথাই ভাবছিল। ওই দিন দেব কোথায় গিয়েছিল, ওর অনেক সন্দেহ হচ্ছিল। এজন্য জেইন ছেলেদের রুমে যায়, কিন্তু ও দেখে রুমে তো মাথ, জিরম, দেব কেউই নেই। তখনই ভ্যানেসা এসে বলে, আসলে আমি কিছুদিন ধরেই এটা খেয়াল করছি, ব্লাডি নাইট হতেই ছেলেরা কোথায় যেন চলে যায়। জেইন তো এখনই বাহিরে গিয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছিল, তবে ভ্যানেসা ওকে আটকে বলে, আমরা একসাথে থাকি, আমার অনেক ভয় হচ্ছে। এজন্য জেইনও থেমে যায়। সকালবেলা জিরোম জোরে জোরে সাহায্যের জন্য ডাকছিল। জেইন ভয় পেয়ে জলদি রুম থেকে বের হয়, কিন্তু আসলে তো সবাই ওকে সারপ্রাইজ দেয়, কারণ আজ জেইনের জন্মদিন। এই নরকের মাঝেও ওরা যেন একটুখানি শান্তি খুঁজে নেয়। সবাই ওকে জন্মদিনের উইশ করে। মা তো ওকে জন্মদিনের উইশ করে আর ওর গালে একটা চুমু দিয়ে দেয়, সাথে ওকে একটা নোটও দিয়েছে। জেইন তো খুবই খুশি, বন্ধুরাও ওদের জন্য অনেক খুশি আর ওদের মজাও নিচ্ছিল। আজ তো জেইন অফিসে এসেও শুধু হেসেই যাচ্ছিল, যা দেখে সুপ্রেমোর আজব লাগে আর জিজ্ঞেস করে, তুমি কেন এতটা খুশি? জেইন বলে, এটা জানার তোমার দরকার নেই। সুপ্রেমো অবাক আর সবাইকে জিজ্ঞেস করে, আজ কি সেলিব্রেট করার মতো কোনো দিন? ওরা বলে, জানি না তো। সুপ্রেমো রেগে সবাইকে চলে যেতে বলে। জেইনও খুশি খুশি চলে যেতে নিলে সুপ্রেমো ওকে আটকায়। এত খুশি কেন তুমি? জেইন বলে, আমি কি হাসতেও পারবো না? আমি কেন হাসছি তা জানার চেষ্টা করে সময় নষ্ট না করে আশেপাশে যা ঘটছে সেসবে মনোযোগ দাও। সুপ্রেমো বিরক্ত হয়ে বলে, হ্যাঁ যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও। জেইন বলে, যাচ্ছি তো। এরপর জেইন ভাবছিল, আমি কেন হাসছি, এতে তার সমস্যা কি? তার তো নিজের রাস্তায় চলা উচিত, যেমনটা কাল সে আমার সাহায্য না করেই চলে গিয়েছিল। এ সময় এখানে অ্যাঞ্জেলিকা আসে আর বলে, সুপ্রেমো ঠিকই বলেছে, গতকাল ও তোমার সাহায্য করতে চেয়েছিল, তবে ও নিজেকে আটকে দিয়েছে, কারণ তোমার উপর ওর বিশ্বাস ছিল। এসব বলে ও চলে যায়। ওর কথা শুনে জেইন অবাক হয়। এরপর জেইন ওর বন্ধুদের সাথে ছিল। তখনই সুপ্রেমো এসে জেইনকে ডেকে নিয়ে যায়। জেইন বলে, কি চাও তুমি? সুপ্রেমো বলে, তুমি তো আমাকে চিন্তায় মেরেই ফেলছিলে, যে তুমি কেন এতটা খুশি? আর ওকে আদর করে বলে, হ্যাপি বার্থডে জেইন। জেইন খুশি হয়। ও ভাবতো সুপ্রেমো ওর কেয়ারই করে না, কিন্তু সুপ্রেমো ঠিকই সবসময়ই ওর খবর রাখে, ওর কেয়ার করে। আর এই ছোট্ট একটা জিনিসে জেইন অনেক খুশি হয়ে যায়। তখনই হঠাৎ মাইকে ঘোষণা হয়। মিস্টার ফ্রান্সিসকো বলে, ব্লাডি উইকটা কি বোরিং লাগছে? তাহলে চলো এটাকে আরও এক্সাইটিং করার জন্য একটা গেম খেলা যাক। সবাই সবার লকার চেক করো, সেখানে একটি করে কাগজ পাবে, আর সেই কাগজে কারো নাম লেখা থাকবে। ব্লাডি উইক শেষ হওয়ার আগেই তোমাদেরকে তাকে মারতে হবে। যদি তোমাদের কাগজে কারো নাম না লেখা থাকে, এর মানে তোমাকেই মারার জন্য বাছাই করা হয়েছে। এই শুনে তো সবাই ভয় পেয়ে যায় আর জলদি জলদি নিজেদের লকার চেক করতে থাকে। জেইন তো অনেক ভয় পেয়ে যায় আর সুপ্রেমোকে জিজ্ঞেস করে, তুমি কি এ ব্যাপারে জানতে? সুপ্রেমো বলে, না। সবাই জলদি জলদি লকার খুলে। যাদের কাগজে কারো নাম ছিল তারা তো খুশি, কিন্তু যাদের কাগজে কোনো নাম ছিল না তারা কাঁদছিল, কারণ তাদেরকেই মরতে হবে। সুপ্রেমো জেনকে সামলায় আর ওকে লকারটা খুলতে বলে। জেন ঘাবড়েছিল। সুপ্রেমো বলে, আমি তোমার সাথে আছি, সবসময় তোমার পাশেই থাকবো। জেন বলে, কি হবে যদি আমার কোনো বন্ধুর নাম থাকে, যদি তোমার নাম থাকে? সুপ্রেমো বলে, আগে দেখো, এরপর আমরা ভাববো। জেন ধীরে ধীরে লকারটা খোলে, তবে ওর কাগজে কোনো নামই ছিল না, মানে জেইনকেই মারার জন্য বাছাই করা হয়েছে। সুপ্রেমোর ওর জন্য চিন্তা হয়। রাতে আবারও ব্লাডি নাইট শুরু হয়। চিন্তায় জেইনের ঘুমই আসছিল না। কাকে ওকে মারার জন্য টাস্ক দেয়া হয়েছে সেটা তো ও জানে না। এবার তো ওর নিজেকে রক্ষা করতে হবে। এই সময় শব্দ শুনে ও রুমের বাহিরে যায়। ও ছেলেদের রুমে গিয়ে দেখে রুমে তো কেউই নেই। এবার জেইন ভেবে নেয়, আজ ও বাহিরে গিয়ে দেখবে ওর বন্ধুরা আসলে কোথায় যায়, কী কারণেই যায়। এজন্য জেইন কালো পোশাক পরে বের হয়ে পড়ে। নিজের রক্ষার জন্য চাকুও নিয়ে নেয়। সামনেই ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের কিছু ছেলেদের দেখে জেইন জলদি লুকিয়ে পড়ে। এ সময় একটি বিড়ালের কারণে জেইন প্রায় ধরা পড়তেই যাচ্ছিল, তবে ছেলেগুলো ভাবে এমনিতেই বিড়ালের শব্দ হচ্ছে। ওরা কারো একজনের ব্যাপারে কথা বলছিল, যে সে কিছুদিনই হলো আমাদের গ্যাংয়ে জয়েন হয়েছে আর বস তাকে লিডার বানিয়ে দিচ্ছে। বসের তো উচিত ছিল আমাদের মাঝের কাউকে বাছাই করা। আরেকজন বলে, বসের তার উপর বিশ্বাস আছে, তাই আমরা আর কি করব। চল চল জলদি যাই, আর না হয় বস রেগে যাবে। জেইনও ওদের পিছু যেতে নিচ্ছিল, তখনই কালো মাস্কের একটা মেয়ে এসে ওকে আটকে দিয়ে বলে, আমি চাই তুমি সব কিছু দেখো। এর সাথে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। যখন মিস্টার ফ্রান্সিসকো ঘোষণা করেছিল
লকারের নোটে যার নাম লেখা থাকবে তাকে মারতে হবে, আর কোনো নাম না থাকলে তাকেই মারার জন্য বাছাই করা হয়েছে। এসবে সবাই যখন চিন্তায় ছিল, সেই রাতে মা তো পেরেশানিতে ড্রিঙ্ক করছিল। জেন বলে, তুমি খুবই মাতাল হয়ে গেছ। মাত বলে, তাতে কি হয়েছে, এরপরও তো আমি জানি তুমি অনেক সুন্দর। জেন বলে, আমাদের জীবন ঝুঁকিতে আর তুমি মাতাল হয়ে পড়ে আছো। আর তোমার লকারে কার নাম ছিল? মাত বলে, এসবে আমি পাত্তা দেই না, আসলে কারো কিছুতেই আমার কিছু আসে যায় না, আমি শুধু একজনকেই চাই। জেইন, তুমি কি আমার কুইন হবে? জেইন বলে, তুমি অনেক মাতাল হয়ে গেছো, চলো ঘুমাবে। এই সময় ও খেয়াল করে মাদের শরীরে অনেক আঘাতের চিহ্ন। জেইন বলে, এটা কিভাবে হলো? মাত বলে, স্ট্রেস টেস্ট করতে গিয়ে এমনটা হয়েছে, চিন্তা করো না। যদিও ব্যাপারগুলো সন্দেহজনক, এরপরও জেইন ওর বন্ধুকে বিশ্বাস করে আর মাতকে সামলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। জেইন ওর মনটা ভালো করতে গল্প শোনায়, কিছুটা সিন্ডারেলার গল্পের মতো, আবার নিজেও কিছুটা মিক্স করে। ও বলে, একটা মেয়ে ছিল যে ফেমাস ছিল না, ধনীও ছিল না, তবে খুবই দয়ালু মনের ছিল। একটা সময় তার সৎ মা আর দুটো সৎ বোন হয়। তারা মেয়েটাকে খুবই অত্যাচার করত, যে কারণে একটা সময় মেয়েটা ইনসিকিউর হয়ে পড়ে, নিজেকে তুচ্ছ মনে করতে থাকে যে ওর কোনো মূল্যই নেই। কিন্তু এক রাতে তাদের গ্রামে একটা নাচের অনুষ্ঠান হয়। যদিও সেখানে যাওয়ার জন্য মেয়েটার অনুমতি ছিল না, এরপরও মেয়েটা সেখানে যায়। মাত বলে, সেখানে প্রিন্স কে ছিল? জেন বলে, মাত। আর সেই অনুষ্ঠানেই মেয়েটার সাথে ছেলেটার দেখা হয়েছিল। সারা রাত তারা নেচেছে, আর সেই সময়টার জন্য মেয়েটা নিজেকে অদৃশ্য মনে করেনি। তবে মেয়েটাকে 12টার আগেই বাসায় ফিরতে হবে, এই জন্য মাতের মনটা খারাপ হয়েছে। তবে এরপরও তারা তাদের সুন্দর সময়টুকু নষ্ট করে না, তারা কোনো কিছুর পরোয়া না করে নিজেদের সময়টুকু এনজয় করেছে। আসলে এসব বলে জেইন ওর মনটা ভালো করার চেষ্টা করছিল, আর এটাও বোঝাচ্ছিল যখন থেকে জেইনের জীবনে মাত এসেছে, জেইনও খুশি থাকতে শুরু করেছে। মাত বলে, তারা এত সহজে প্রেমে পড়ে গেল। গল্পটা সুন্দর, তবে বাস্তবতা অন্যরকম। যদিও মেয়েটা ছেলেটার সাথে অনেক সময় ধরে ছিল, কিন্তু একটা সময় মেয়েটার সাথে নতুন একজনের দেখা হয়, আর মেয়েটা তার প্রেমে পড়ে যায়। এটা সত্যি, তাই না জেইন? আসলে ও এর কথা বলছিল। জেইন তো চুপ হয়ে যায় আর বলে, তোমার রেস্ট নেওয়া উচিত। ও চলে যেতে নিলে মাত ওকে আটকে বলে, প্রমিস করো আমাকে, তুমি যদি কখনো সত্যিকার কাউকে ভালোবাসো, তাহলে তুমি আর নিজেকে আটকে রেখো না, মন খুলে তাকে ভালোবেসো। জেন বলে, তুমি এমনটা কেন বলছো? মাত বলে, কারণ আমি তোমাকে দুঃখী দেখতে চাই না, তোমাকে খুশি দেখতে চাই। জেন বলে, আমার মনে হয় না আমি এরকম কিছু করতে পারবো, আর ওকে ঘুমাতে বলে চলে যায়। পরদিন সকালেও বরাবরের মতো অনেকজন আহত ছিল। হঠাৎ জিরম এসে দুষ্টুমি করে জেনকে ভয় দেখিয়ে দেয়। এ সময় ওরা দেখে ভ্যানেসা লিয়ামের সাথে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছিল ওদের মাঝে তো কিছু চলছে। জিরমও কিছুটা জেলাস হয়। জেন জিজ্ঞেস করে, তোমার লকারের নোটে কার নাম লেখা ছিল? জিরম বলে, অচেনা একজনের, আর ব্যাপারটা সিক্রেটই থাকা ভালো, তাই না? জেন বলে, তুমি কি তাকে মারতে পারবে? জিরম বলে, নিজেকে বাঁচাতে হলে তাকে তো মারতেই হবে, আর হেসে ব্যাপারটা উড়িয়ে দেয়। জিরম বলে, তোমার লকারে কার নাম ছিল? জেন চুপ হয়ে যায়। জিরম ব্যাপারটা বুঝতে পারে আর জিজ্ঞেস করে, মাথ এ ব্যাপারে জানে? জেন বলে, ও মাতাল ছিল, কিভাবে বলতাম। তখনই ওরা সামনে মিয়াকে দেখতে পায়। হঠাৎ একটা মেয়ে এসে মিয়ার উপর হামলা করে দেয়, কারণ মেয়েটার লকারে মিয়ার নাম লেখা ছিল, মানে মেয়েটাকে বাঁচার জন্য মিয়াকে মারতে হবে। জেইন আর জিরম জলদি ওকে আটকাতে যায়। মিয়াও রেগে মেয়েটার উপর হামলা করতে চাচ্ছিল। জিরোম আর জেইন ওদের থামানোর চেষ্টা করে। মেয়েটা তো মিয়াকে মারার চেষ্টা চালিয়েই যাচ্ছিল। এই সময় মিয়াও চাকুটা নিয়ে মেয়েটাকে অনেক আঘাত করে। ওরা তো অবাক। মিয়া যখন বুঝতে পারে ও কি করে ফেলেছে, ও পুরো স্তব্ধ হয়ে যায়। মেয়েটা কি বেঁচে আছে? মিয়ার অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। জেন বলে, তুমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছ। ওরা মেয়েটাকে ছেড়েই জলদি মিয়াকে নিয়ে নার্সিং রুমে যায়। কিন্তু ম্যাডাম ভায়োলেটের আদেশে নার্সিং রুম বন্ধ করে দেওয়া হয়েছে। ওদের অনেক অনুরোধেও নার্স দরজাটা খোলে না। মিয়ার অবস্থা অনেক খারাপ। জেইন ওদেরকে মিয়াকে সামলাতে বলে জলদি এসএসজি অফিসে যায় আর এসকে অনুরোধ করে, প্লিজ নার্সিং রুমটা খুলে দাও, আমাদের সাহায্য করো, আর না হয় মিয়া মারা যাবে। এস বলে, এসবের জন্য আমার কাছে সময় নেই, আমি তোমার সাহায্য করতে পারবো না। এবার তো জেইন চাকু বের করে এসকেই ধমকায়। সবাই অবাক, এই চাকু তোমার কাছে কিভাবে আসলো? এটা তো এসের, মানে এস ওকে যেটা দিয়েছে ও সেটা দিয়েই এসকে ধমকাচ্ছিল। এসও পুরো স্তব্ধ হয়ে যায়। তুমি নাম্বার 1 রুল ভঙ্গ করছো, এর পরিণতি কী হতে চলেছে তোমার ধারণাও নেই।
জেইন বলে, তুমি শুধু নার্সিং রুমের দরজা খুলে দাও, শুধু মিয়া না, অনেকেই আহত হয়ে পড়ে আছে, তাই সাহায্য করো, একমাত্র তোমার কাছেই এসব কিছু বন্ধ করার পাওয়ার আছে। এস বলে, আমিও ম্যাডাম ভায়োলেটের আদেশ অমান্য করতে পারি না, তবে আমি শুধু তোমার সাহায্যই করতে পারবো, বাকিদেরটা পারবো না। কিন্তু মনে রেখো, এটা ফ্রি না। জেইন বলে, আমার কিচ্ছু আসে যায় না, এর পরিণতি কি হবে? এস বলে, ঠিক আছে চলো, আর এটা নিজের কাছেই রাখো, মাত্র যা করেছ, এখন থেকে তোমার এটা আরও প্রয়োজন পড়বে। এরপর এস গিয়েই নার্সকে বলতেই নার্স দরজাটা খুলে দেয়। নার্স বলে, ম্যাডাম ভায়োলেটের আদেশের কি হবে? এস বলে, যেটা বলেছি সেটা করো, শুধু মিয়ার চিকিৎসা করো আর আবারও দরজাটা আটকে দাও। এরপর মিয়ার চিকিৎসা শুরু হয়। বন্ধুরা তো অনেক চিন্তায় ছিল। পরের দৃশ্যে দেখানো হয় পুরো ক্যাম্পাসে মারামারি চলছে, কারণ সবাই নিজেদের বাঁচানোর জন্য নিজেদের টাস্ক অনুযায়ী তাদের টার্গেটকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের মাঝেও মারামারি চলছিল। এখানে এস জেইনের কাছে আসে। জেইন বলে, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, তবে আমার বন্ধুদের এসবে জড়িও না। এস বলে, তুমি সবসময় এতটা কেয়ারলেস কেন? জেইন বলে, চলো সাইডে গিয়ে কথা বলি। এস ওর হাত সরিয়ে বলে, এভাবে আমাকে টেনে টেনে নিয়ে যাওয়াটা কি তোমার অভ্যাস হয়ে গেছে? একমাত্র তুমি আমার সাথে এমন আচরণ করো। জেন বলে, আমার শাস্তির ব্যাপারে বলো, আমাকে কি 2 মাসের জন্য ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে হবে, নাকি পুরো ক্যাম্পাসটা 1 সপ্তাহের জন্য পরিষ্কার করতে হবে? এস বলে, না, তোমার শাস্তি মৃত্যু। জেন চুপ হয়ে যায়। এস বলে, আমি তোমাকে শনিবার পর্যন্ত সময় দিচ্ছি মুক্ত হয়ে বাঁচার জন্য, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু শনিবার রাতে তোমাকে এখানেই ফিরে আসতে হবে। হেল ইউনিভার্সিটি একটা ব্যালেন্সের মাঝে চলে, এখানে নিয়ম আছে। তুমি সুপ্রেমোকে থ্রেট করেছ, আর একমাত্র মৃত্যুই হচ্ছে এর ভর্তুকি। সরি, এখানে আমার কিছুই করার নেই। জেইন ওর বন্ধুদের বাঁচানোর জন্য মৃত্যুটাকেও মেনে নেয় আর বলে, দয়া করে এটা আমার বন্ধুদের জানিও না। এস বলে, ঠিক আছে। কাহিনী আসে বর্তমানে, যখন মেয়েটা বলে, আমি চাই তুমি সব কিছু দেখো, আর জেইনকেও একটা কালো মাস্ক দেয়। আসলে মেয়েটা হলো নিকি। ও জেইনকে ছেলে সাজিয়ে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের আস্তানায় নিয়ে যায়। বাকি ছেলেরা ওকে আটকাতে নিলে নিকি বলে, ও আমার সাথে, এজন্য কেউ কিছুই বলে না। লাল চুলের ছেলেটা, যার নাম লিউক, ওর তো সন্দেহ হচ্ছিল, আর ওকে টাচ করতে নিলে জেইন ওকে সরিয়ে দেয়। লিউক বলে, চিল। তখনই আরেকজন এসে ওকে ডেকে নিয়ে যায়। এখানে সবাই নিকিকে অনেক সম্মান করছিল। আমরা জানতে পারি নিকি আসলে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডার নাজির লুমিয়ার গার্লফ্রেন্ড, এজন্যই ওর এতটা ভাব। ওরা তো সবার সামনে এখানে কিছু করে। লিউক এখনও জেনকে ঘুরে যাচ্ছিল। নাজির লুমিয়া তার ভাষণ শুরু করে, এই জায়গাটাকে আমরা আমাদের বানিয়েই ছাড়ব। অনেক বছর ধরে আমরা চুপ করেছিলাম, আমাদের কত সদস্যকে মরতে দেখেছি, তবে আর না। এবার তাদের চেষ্টা করতে দাও, কাল থেকে আমাদের খেলা শুরু হবে। আমরা শুধু লড়াই করব না, আমরা এখান থেকে বের হব। আজ না হোক কাল, একদিন না একদিন এখানের দেয়াল ভেঙে আমি তোমাদের সবাইকে মুক্ত করব। আর আমার এই প্ল্যানের পূর্ণতা দেওয়ার জন্য একজনকে আমার পাশে চাই, যে কিনা আমার মতোই কঠোর, যে সব কিছুই রিস্কে ফেলতে পারে। তাই আমি তোমাদের সবার সামনে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের নতুন লিডারকে ওয়েলকাম করছি, যে আর কেউ না, মাথ ছিল। এই দেখে তো জেইনের পায়ের মাটি সরে যায়। এবার ওর মনে পড়ে, ও একবার মাথকে কিছু ছেলের সাথে কথা বলতে দেখেছিল, তখন তো ও সেটায় পাত্তা দেয়নি। আর এখন একটা সিল পুড়িয়ে মাথের গায়ে ওদের গ্যাংয়ের চিহ্ন বসিয়ে দেয়া হয়, আর মাথ হয়ে যায় ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডার। এইসব দেখে জেইন অনেক কষ্ট পায়। ও তো বিশ্বাসই করতে পারছিল না ওর সবচেয়ে কাছের আর বিশ্বস্ত বন্ধুটা এমন কিছু করলো, আর এতদিন ওদের মিথ্যে বলে গেছে। কষ্টে জেইন সেখান থেকে বের হয়ে চিল্লাতে থাকে। পেছনেই ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার রেজ সিলভানিয়া ছিল, যাকে দেখে জেইন অবাক। আর এখানেই এপিসোড 9 শেষ হয়। এরপর কি হতে চলেছে? তাহলে কি জেইন এবার ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ে জয়েন হবে? আর ওর কাছেও তো বেশি সময় নেই, মনে হয় না এস ওকে এভাবে মরতে দিবে। আর মাতি বা কেন ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হলো, তা তো আমরা সামনেই দেখতে পাবো। যাই হোক, প্রথমে জানানো হয়েছিল এই ড্রামার 9টা এপিসোড হবে, তাই আমি ভেবেছিলাম পুরো ড্রামাটাই একসাথে এক্সপ্লেইন করব। কিন্তু এখন দেখি এই ড্রামার 18টা এপিসোড, মানে আরও 9টা এপিসোড বাকি আছে। প্রতি সপ্তাহে মাত্র একটি করে এপিসোড আসে, আর বাকি সব এপিসোড আসতে আসতে জুনের 4 তারিখ। এখন তোমরা কি বাকি এপিসোডগুলোর এক্সপ্লেনেশন আমার থেকে শুনতে চাও? তাহলে বাকি 9টি এপিসোড আমি আরেক পার্টে নিয়ে আসব।
কিন্তু এর জন্য অনেক দেরি হবে, মানে জুনের 4 তারিখের পর। তোমাদের ভালো সাড়া পেলেই আমি পরের পার্ট নিয়ে আসব।